গুড মর্নিং। আজ আমরা রেসপন্স অফ ড্যাম্পড সিস্টেম আন্ডার আরবিট্রারি লোড এটা আলোচনা করব। এই যে চ্যাপ্টার হেডিং হচ্ছে রেসপন্স অফ ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার আরবিট্রারি লোড। এটা অনিল কে চোপড়ার বইয়ের চ্যাপ্টার 4 আসলে। এই বইয়ের চ্যাপ্টার 4 এর যদি আমি টাইটেলটা দেখাই তোমাদের, এই দেখো টাইটেলটা আছে রেসপন্স টু আরবিট্রারি স্টেপ অ্যান্ড পালস এক্সাইটেশন। তো আমরা এই সবগুলোই আলটিমেটলি দেখবো। তো এখানে আরো কিছু এক্সট্রা বিষয় দেখবো, যেগুলো হচ্ছে শক স্পেকট্রা আসবে, আমাদের লেকচারে আসবে শক স্পেকট্রা, এরপরে পালস এক্সাইটেশন এবং ব্লাস্ট রেসপন্স। তো আমি এই সব মিলিয়ে আসলে দুইটা লেকচার তৈরি করব। এরপরে আজকের লেকচারে বেসিক্যালি এই যে আন্ডার পালস এক্সাইটেশনের আগ পর্যন্ত যে আরবিট্রারি লোডের আন্ডারে রেসপন্স এটা দেখবো, আর পালস এক্সাইটেশন, শক স্পেকট্রা এবং ব্লাস্ট রেসপন্স এগুলো দেখবো নেক্সট ক্লাসে। তো আজকের আমরা একটু আলোচনায় দিকে চলে আসি। প্রথমে আমরা এই আরবিট্রারি লোডের আসলে একটা ইউনিট ইম্পালস ডিফাইন করব। আরবিট্রারি লোডকে আমরা আসলে কতগুলা ইউনিট ইম্পালসের সামেশন মনে করব, যে কারণে প্রথমে আমার এই ইউনিট ইম্পালসের ডেফিনিশনটা জানা দরকার। তো অনেকগুলা ইম্পালসের সামেশন হবে আমার আরবিট্রারি ফোর্স। আমি আরবিট্রারি ফোর্স বলতে এখানে যদি দেখাই, আরবিট্রারি ফোর্স হচ্ছে আমার এই যে যে কোনো ধরনের ফোর্স, এটাই হচ্ছে আমার আরবিট্রারি ফোর্স, যেটা আসলে এক্স্যাক্টলি কোনো না সাইনুসয়েডাল, না কোসাইন ফোর্স, না পিরিয়ডিক ফোর্স, কোন ধরনের এর ফর্মুলা মেইনটেইন করে না, এক কথায়। তো আরবিট্রারি যে কোনো ফোর্সকে আমি আসলে এই যে এরকম, এই যে এখানে যেমন স্ট্রিপ দ্বারা ভাগ করা হয়েছে, এরকম ছোট ছোট ফোর্স ফোর্স এরিয়ার সামেশন মনে করব আসলে, যাতে করে এই ছোট ছোট ফোর্স ফোর্স ইউনিট গুলো যদি আমি অ্যাড করি, সাম আপ করি, তাহলে এই টোটাল ফোর্সের টোটাল ফোর্সটা আমি পেয়ে যাব। তো এখানে যে প্রত্যেকটা স্ট্রিপ যে অংশটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ইম্পালস, এবং এগুলার এমন ভাবে সিলেক্ট করা হয় যাতে আন্ডার দ্য লোড, এরিয়া আন্ডার দ্য লোড কার্ভ, টাইমের রেসপেক্টে এই এরিয়াটা যেন ওয়ান হয়। এই যে ওয়ান ওয়ান এর ওয়ান স্ট্রিপ ওয়ান এর ইউনিট এরিয়া হবে ওয়ান, মানে এরিয়া হবে ওয়ান, টু স্ট্রিপ স্ট্রিপ টু এর এরিয়া হবে টু, স্ট্রিপ থ্রি এর এরিয়া হবে ওয়ান, সরি টু না, প্রত্যেকটার ইউনিট এরিয়া হবে ওয়ান আর কি। এইগুলাকে আমরা ইম্পালস ফোর্স বলি। ইম্পালস মানে হচ্ছে কোন একটা ফোর্স যদি হঠাৎ আসে, আহ, তোমরা জানো যে ইম্পালস বলা হয় যদি কোনো একটা ফোর্স যদি সাডেনলি 100 কিপের একটা ফোর্স কোথাও অ্যাপ্লিকেশন হলো, সাডেনলি একটা রক ফল করলো, এরকম যদি হয়, তাহলে ইনস্ট্যান্ট এই লোডটা কিন্তু জিরো থেকে ইনক্রিজ করছে না, জিরো থেকে টাইমের রেসপেক্ট ইনক্রিজ করছে না, বরং এট জিরো টাইম উইদাউট এনি র্যাম্প এটা হচ্ছে সাডেনলি এরকম একটা ফোর্স ক্রিয়েট করবে। আমি যদি অনেক উচ্চতা থেকে একটা রক ছেড়ে দেই বা যে কোনো একটা ওয়েট ছেড়ে দেই, তাহলে যে ওই ওয়েটটা যখন কোনো বস্তুকে স্পর্শ করবে, মানে গ্রাউন্ডকে যদি টাচ করে, তখন এখানে ইম্পালস ফোর্স হয়। আমার মনে হয় ইম্পালস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, এখানেও অ্যাকচুয়ালি তাই ঘটবে। দেখো এই আরবিট্রারি ফোর্সে আসলে এই যে এরকম অনেকগুলো ইম্পালসের সামেশন আমি মনে করতে পারবো। তো আমরা এই ইউনিট ইম্পালসের ডেফিনিশনটা প্রথমে একটু দেখে নিতে চাই। কি বলা হচ্ছে? An impulse is simply a force with considerable magnitude acting for very short time, but its time integral is still finite. তো ইম্পালস হচ্ছে কনসিডারেবল ম্যাগনিটিউডের একটা ফোর্স, যেটা খুব ভেরি শর্ট টাইমের জন্য কাজ করে, বাট এটা টাইম ইন্টিগ্রাল, তার মানে এরিয়া আন্ডার দা ফোর্স কার্ভ এটা কিন্তু ফাইনাইট হবে, এবং ইউনিট ইম্পালস যখন হবে তখন এই এরিয়া আন্ডার দা কার্ভ হবে হচ্ছে 1. The figure below shows a force Pt equal to 1 over epsilon with a time duration epsilon starting at the time instant t equal to tau. The time integral of this force is clearly 1, although as epsilon tends to 0, the magnitude of the force approaches to infinity. But ফোর্স যত বেশি হবে, তাহলে দেখো এই ডিউরেশন আলটিমেটলি যদি খুব কম হয়, তাহলে এই টোটাল এরিয়াটার আন্ডারে টোটাল যে এরিয়াটা, এই ফোর্স কার্ভের আন্ডারে টোটাল এরিয়াটা টাইমের ইন্টিগ্রাল আমরা বলবো, the time integral of the force is equal to 1, তাহলে এটাকে বলবো ইউনিট ইম্পালস। Such a force in the limiting case epsilon tends to 0 is called unit impulse, attribute to the fact that the time integral is constant 1. যেহেতু এটা ইন্টিগ্রেশন করো, এই যে দেখো এরিয়া আন্ডার দ্য কার্ভ ইকুয়াল টু 1 বাই এপসাইলন, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার একটা পালস, তার মানে এটা রেক্টেঙ্গেলের এরিয়া যত তত হবে এটার এরিয়া। এই যে 1 বাই এটার এই ফোর্সটার হাইট যদি 1 বাই এপসাইলন হয়, আর এপসাইলনটা আসলে এখানে দেখো এপসাইলনটা যদি
এপসাইলনটা যদি জিরো হয়, আসলে জিরো টু ক্লোজ টু জিরো হয়, তাহলে দেখো এই ওয়ান বাই হাইট যেটা ওয়ান বাই এপসাইলন মানে এই ফোর্সের ম্যাগনিটিউড, সেটা হবে কিন্তু ইনফিনিটির খুব কাছাকাছি। তো এপসাইলনটা এখানে আসলে শর্ট ডিউরেশন বলা হচ্ছে, ডিউরেশন অফ দিস ফোর্স। তো এইটা দেখো, এই যে ওয়ান বাই এপসাইলন টাইমস হচ্ছে টি, এটা ইকুয়াল টু হতে হবে ওয়ান। বেসিক্যালি এখানে যে থিকনেস যেটা টি, টাইমের রেসপেক্টে, সেটাও কিন্তু এপসাইলন, তাহলে এপসাইলন এপসাইলন কেটে এখানে আলটিমেটলি থাকে ওয়ান। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড এ ইউনিট ইম্পালস। The Dirac delta function delta t minus tau mathematically defines unit impulse centered at t equal to tau. Any impulse, not just a unit impulse, can be measured by finding the change in momentum according to the Newton's second law of motion. তো এই ইম্পালসিভ ফোর্স যদি আমি কোনো বডির উপরে অ্যাপ্লাই করি, একটা ইউনিট ইম্পালস যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে সেই বডির রেসপন্সটা কি হয়। তাহলে প্রথমে আমি যদি একটা রেসপন্স, ইম্পালসের আন্ডারে রেসপন্স নির্ণয় করতে পারি, তাহলে আমি যখন বলছি যে আরবিট্রারি ফোর্স হচ্ছে অনেকগুলো ইম্পালসের সামেশন, তাহলে লিনিয়ার সিস্টেম যদি হয়, আমি সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে এই যে এই পিরিয়ডিক ফোর্স না, আরবিট্রারি ফোর্স যে ইম্পালস গুলার সামেশন, তাহলে প্রত্যেকটা ইম্পালসের আন্ডারে রেসপন্সটার যদি আমি লিনিয়ার সুপারপজিশন করি, তার মানে সামেশন করি, তাহলে আলটিমেটলি এই আরবিট্রারি লোডের আন্ডারে আমার স্ট্রাকচারের রেসপন্স পেয়ে যাব। তো এখানে তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ইউনিট ইম্পালসের আন্ডারে, বা যে কোনো একটা ইম্পালস যদি তার ম্যাগনিটিউড সামথিং হয়, তার আন্ডারে আমার স্ট্রাকচারের রেসপন্স কত সেটা বের করা, এবং সেটা আমি ওই যে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে তাহলে আরবিট্রারি ফোর্সের আন্ডারে রেসপন্স নির্ণয় করতে পারবো। তো আমরা নিউটনের থার্ড ল থেকে কি জানি, যে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। বেসিক্যালি এখানে তাই নিউটনের সেকেন্ড লকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়। এখানে যেমন বলেছে যে এনি ইম্পালস ক্যান বি মেজার্ড বাই ফাইন্ডিংস দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেকেন্ড ল অফ মোশন। আমরা জানি যে অ্যাপ্লাইড ফোর্স পি ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, এটার ইকুয়াল হবে। তো চেঞ্জ ইন মোমেন্টাম মানে হচ্ছে যে মাস টাইমস হচ্ছে ভেলোসিটি ওভার টাইম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এক কথায়। তো অ্যাপ্লাইড ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, বেসিক্যালি এরকম বলতে হবে, আমাকে এরকম বলতে হবে। এবং সেটার যদি আমরা আলটিমেট সলিউশন দেখি, তাহলে এটা আসে পি ইকুয়াল টু এম এ, এবং এটাকে দেখো তাহলে এম ডিভাইডেড বাই টি টাইমস এই যে ভেলোসিটি, পরের ভেলোসিটি মাইনাস আগের ভেলোসিটি, এম ওভার টি কিন্তু এখানে থাকলো, যেখানে যে ইউ ওয়ান হচ্ছে ভেলোসিটি বিফোর ইম্পালস এন্ড ইউ টু হচ্ছে ভেলোসিটি আফটার ইম্পালস, এন্ড ইউনিট ইম্পালস উইল হ্যাভ, এই যে দেখো পি টাইমস ডিটি, এই যে টাইম ইন্টিগ্রাল যদি ইম্পালস ফোর্স পি হয় আর তার টাইম ইন্টিগ্রাল যদি আমি করি, তাহলে যে টি ওয়ান থেকে টি টাইম যত সময়ের মধ্যে এই পালসটা কাজ করছে, সেই ইন্টিগ্রালটা যদি ওয়ান হয়, তাহলে এখানে আলটিমেটলি এই যে পি টাইমস টি ইকুয়াল টু, তাহলে বেসিক্যালি এম টাইমস বি টু মাইনাস বি ওয়ান, অর ইউ টু মাইনাস এই যে ইউ টু ডট মাইনাস ইউ ওয়ান ডট। এইভাবে করে আমরা আসলে তাহলে পেলাম, দেখো এই যে এম টাইমস চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে এই যে ওয়ান ইকুয়াল টু এম টাইমস ডেল্টা ইউ যদি লিখি, তাহলে ডেল্টা ইকুয়াল টু কত লেখা যায়, ডেল্টা ইউ, ডেল্টা ইউ ডট ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই এম। তার মানে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এম। তাহলে চেঞ্জ ইম্পালসটা আসলে কি করে, দেখো এখান থেকে আমি কি ডিফাইন করতে পারি, যে ইম্পালসটা আমার ভেলোসিটিতে চেঞ্জ আনে, এবং সেইটার ম্যাগনিটিউড হয় ওয়ান বাই এম, ওয়ান ডিভাইডেড বাই মাস। চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ওয়ান ডিভাইডেড বাই এম। এখানে আসলে লিখতে হবে এভাবে, চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এম। এখন দেখো, তো ইউনিট ইম্পালস আসলে কি করে, আমরা এখানে বেসিক্যালি ব্যাখ্যাটা পেয়ে গেলাম। আবারও বলছি, একবার বলেছি যে ইউনিট ইম্পালস যদি অ্যাপ্লাই করি, তাহলে ইম্পালসিভ ফোর্স বেসিক্যালি ভেলোসিটিতে চেঞ্জ আনে, ডিসপ্লেসমেন্টও চেঞ্জ আনে না, অ্যাক্সিলারেশনও দেয় না, শুধুমাত্র কি করে দেখো এখানে ভেলোসিটিতে চেঞ্জ আনে। এবং সেই ভেলোসিটিতে চেঞ্জের পরিমাণ যদি ইউনিট ইম্পালস হয়, তাহলে ওয়ান বাই এম, আর যদি ইম্পালসের ম্যাগনিটিউড যদি আই হয় ফর এক্সাম্পল, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি হবে আই বাই এম। এটা মোটামুটি বোঝা যায়। তো এটা হচ্ছে ইম্পালস কি করে কোন একটা স্ট্রাকচারে, সেটার আমরা ধারণা পেলাম। এখন আসো রেসপন্স অফ ড্যাম্পড সিঙ্গেল ইন্টারফিডম সিস্টেম আন্ডার ইউনিট ইম্পালস। এই ইউনিট ইম্পালসের আন্ডারে আমার স্ট্রাকচারের রেসপন্সটা কেমন হবে। ফর এক্সাম্পল, এখানে আমার একটা ক্লাসিক্যাল মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম আছে, যে মাস আছে, স্প্রিং আছে, ড্যাম্পার আছে। আর তার উপরে যদি আমি যে সাডেন ইম্পালস অ্যাপ্লাই করি পি, অথবা ইউনিট ইম্পালস অ্যাপ্লাই করি, যেখানে শেপটা দেখো রেক্টেঙ্গুলার না হয়ে এরকম কার্ভ শেপে হয়েছে, বাট স্টিল if the area is under the loading curve is
1, then that is defined as a unit impulse. তো এটার রেসপন্সটা কি হবে ইউনিট ইম্পালসের আন্ডারে আমার স্ট্রাকচারের? তো যেহেতু মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম, তার ইকুয়েশন আর মোশন আমরা এক্সপ্রেস করতে পারি এই ইকুয়েশনের মাধ্যমে। সাবজেক্টেড টু এ ইউনিট ইম্পালস সেন্টার্ড এট জিরো, তার মানে জিরো টাইমে আর কি। ডিরেক্ট ডেল্টা ফাংশনের এই যে টাউ ইকুয়াল টু জিরো, এখানে দেখো আমরা যদি টি টাইম অ্যাপ্লাই করি, এই যে টি ইকুয়াল টু টাউ টাইম অ্যাপ্লাই করি, তখন এটাকে বলা হয় ডেল্টা টি মাইনাস টাউ। কিন্তু আমি যদি এই জিরো টাইম অ্যাপ্লাই করি, তখন এই টাউ এর ভ্যালুটা হয়ে যাবে জিরো, তার মানে ডেল্টা টি হবে আর কি বেসিক্যালি। তো এখানেও তাই দেখালো যে ডেল টি আসলে। সো ইম্পালসটা আমি অ্যাপ্লাই করব ইউনিট ইম্পালস, এবং সেটার কখন অ্যাপ্লাই করব? জিরো টাইমে। ইফ দ্য ইনিশিয়াল কন্ডিশনস ইজ অ্যাট রেস্ট, তার মানে যে ভেলোসিটি বিফোর ইম্পালস ইজ জিরো and displacement before impulse is zero, the superscript negative indicating it is just before zero and plus indicating it is just after zero। দেখো ইউ জিরো নট লিখেছে, তার মানে জিরো টাইমের জাস্ট ইম্পালসের পূর্বে আর ইম্পালসের পরে আর কি। এখানে দুইটাই মাইনাস আছে, একটা আছে ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ভেলোসিটি। দেখো ইনিশিয়াল রেস্ট কন্ডিশন, অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন যদি হয়, তার মানে ডিসপ্লেসমেন্ট আফটার ইম্পালস ইজ বিফোর ইম্পালস জিরো, আবার ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটি বিফোর ইম্পালস বোথ আর জিরো আর কি, এরকম ভাবে বলবো। আর যদি পজিটিভ হয় তাহলে দেখো আফটার ইম্পালস তখন কত হবে? তো চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়াল টু এই যে ভেলোসিটি আফটার ইম্পালস এই যে জিরো প্লাস, আর ভেলোসিটি বিফোর ইম্পালস জিরো মাইনাস, এটা ইকুয়াল টু 1/m। আমরা আগের পেজে দেখে আসছি এটা। তো সেইখান থেকে দেখো এখন এই যে এইটা কিন্তু আমার জিরো আলটিমেটলি, হোয়েন এটা জিরো, তখন এই যে চেঞ্জ ইন ভেলোসিটি আলটিমেটলি ইকুয়াল টু ভেলোসিটি আফটার ইম্পালস হচ্ছে, কারণ অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন যদি হয়, তাহলে ভেলোসিটি আফটার ইম্পালস ইকুয়াল টু 1/m লেখা যায়। তাহলে এই যে ভেলোসিটি ইম্পালসের পরে ভেলোসিটি যেটা অর্জন করবে অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশনে, এখানে খেয়াল করে এটা স্পেশালি ফর অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন। তো এটা কি হচ্ছে 1/m এর ইকুয়াল হচ্ছে। তো আমরা এটাকে এখানে একটু এরকম ভাবে কনক্লুশন করতে পারি যে the unit impulse causes a change in velocity only, this doesn't cause a displacement or force at all। দেখো ফোর্সও ক্রিয়েট করতেছে না, ডিসপ্লেসমেন্টও ক্রিয়েট করতেছে না, অনলি এই যে ইউ ডট কিন্তু ভেলোসিটি ইকুয়াল টু 1/m। With a such short duration, the single degree of freedom system has not yet responded with a displacement। তো এটা ডিসপ্লেসমেন্ট মানে যেহেতু ভেরি শর্ট টাইমের জন্য অ্যাপ্লাইড হচ্ছে এই ফোর্সটা, এখানে আসলে ডিসপ্লেসমেন্ট হওয়ার সময় পাচ্ছে না আর কি। দেয়ারফর ইউ ডট মানে এই যে দেখো ইউ নট ডিসপ্লেসমেন্ট আফটার ইম্পালস এন্ড ডিসপ্লেসমেন্ট বিফোর ইম্পালস ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে আমরা কস্ট কি লিখেছি যে দ্য সিস্টেম ইজ নাথিং বাট এ ডাম্পড সিস্টেম আন্ডার ফ্রি ভাইব্রেশন। অ্যাকচুয়ালি তাই হবে কিনা দেখো, তাহলে এটা আসলে কি হবে? একটা ভেলোসিটি দিয়ে ছেড়ে দিচ্ছে, ইম্পালস দেওয়ার পরে কি হবে আর কি? যখন ইম্পালস দিলাম আবার ফোর্সটা আমি রিমুভ করে নিলাম, তখন ইম্পালস দেওয়ার পরে কি হবে? একটা সাডেন ভেলোসিটি দিয়ে তোমার ফোর্সটা আর নাই হয়ে গেল। তার মানে আমরা এই যে ফ্রি ভাইব্রেশনে যেটা করেছিলাম যে একটা ভেলোসিটি ইনপুট দিব অথবা একটা ডিসপ্লেসমেন্ট ইনপুট দিব, দিয়ে এটাকে সাডেনলি রিলিজ করে দিব, ইম্পালসেও কিন্তু তাই করা হচ্ছে। তাহলে কি হবে? ইম্পালসের পরে আসলে ফ্রি ভাইব্রেশন হবে, তাহলে সেইটাই আমরা বললাম এখানে যে দ্য সিস্টেম ইজ নাথিং বাট এ ড্যাম্পড সিস্টেম আন্ডার ফ্রি ভাইব্রেশন, এরকম হবে আর কি। তাহলে প্রত্যেকটা ইম্পালসের পরে কিন্তু ফ্রি ভাইব্রেশন হবে, যেটা আসলে যে ট্রানজিয়েন্ট রেসপন্স। তো সেই ট্রানজিয়েন্ট রেসপন্স বা ফ্রি রেসপন্স ফর সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার ড্যাম্পড কন্ডিশন, মনে পড়ে? দেখো তো তার রেসপন্স কি ছিল? সাবস্টিটিউটিং টু দ্য অ্যাবভ ইনিশিয়াল কন্ডিশনস ইনটু দ্য সলিউশন। এই যে ফ্রি ভাইব্রেশনের জন্য রেসপন্সটা যা ছিল, দেখো এই যে এখানে ঠিক এক্স্যাক্টলি তাই লেখা হচ্ছে ফর এ সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম ড্যাম্পড সিস্টেম। ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের জন্য ফ্রি ভাইব্রেশন রেসপন্সের ইকুয়েশন যা ছিল এখানে সেটাই লেখা হয়েছে। বাট এখানে দেখো ইনিশিয়াল কন্ডিশন এই যে ভেলোসিটিটা কত? জিরো, কিন্তু ভেলোসিটি না, ডিসপ্লেসমেন্ট জিরো, বাট ভেলোসিটি ইকুয়াল টু থাকবে হচ্ছে যে 1/m। তো এখানে তাহলে এই যে দেখো ভেলোসিটি টার্ম সংশ্লিষ্ট যে টার্ম গুলো, এই যে সরি ডিসপ্লেসমেন্ট সংশ্লিষ্ট যে টার্ম, সেই দুইটা জিরো হয়ে যাচ্ছে। এই যে জিটা ওমেগা ইউ নট প্লাস cos ওমেগা ডি ইউ নট, এই যে এখানে যা আছে এগুলো হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। দিস রেসপন্স ইজ ফর ফ্রি ভাইব্রেশন অফ ড্যাম্পড সিস্টেম আন্ডার ড্যাম্পড সিস্টেম আর কি। The response of single degree of freedom system subjected to unit impulse is given as ut equal to st
তাহলে এখানে আসলে থাকলো কি দেখো, আমার এই যে এই টার্মটা যদি জিরো হয়ে যায় তাহলে থাকে হচ্ছে এই যে এইটা, এবং এই যে ভেলোসিটি ইউ ইউ ডট যেটা, এটা ইকুয়াল টু কত লেখা যায়, এটা লেখা যায় ইকুয়াল টু 1/m। তাহলে 1/m, এটা ইকুয়াল টু 1/m, তার সাথে এই যে ওমেগা ডি আছে সেই অংশটা থাকলো, এই এটা থাকলো, আর থাকলো হচ্ছে কস, এটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাহলে দেখো এই পুরাটা হয়ে যায় জিরো, শুধু থাকে হচ্ছে যে সাইন অংশটা। তাহলে এই যে ইম্পালস দেওয়ার পরে স্ট্রাকচারের রেসপন্স, মানে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের রেসপন্স কতটুকু আসলো, এই যে এটা আর কি। তো এটা হচ্ছে একটা ইউনিট ইম্পালসের। এখন আমার যদি ইম্পালসটা পি হয়, ইম্পালসটার ম্যাগনিটিউড যদি আই হয়, তাহলে কি করব, ওয়ান 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 ইউনিট ইম্পালস, ইউনিট ইম্পালসের জন্য রেসপন্স এটা, এটার সাথে তাহলে আমার ইউনিট ইম্পালসের ম্যাগনিটিউডটা গুণ করে দিব আর কি, বেসিক্যালি তাই হবে। যেখানে দেখো এই যে ওমেগা ডি ইকুয়াল টু ওভার ওমেগা এন টাইমস অন স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার, এটা আমরা আগের চ্যাপ্টার গুলোতে দেখে আসছি। where HT is denoted as unit impulse response, তো HT টা এখানে কি আসলে ইউনিট ইম্পালসের আন্ডারে রেসপন্স। তো এখান থেকে এখন দেখো আমি যদি তাহলে আমার ইম্পালসটা যদি পি হয় বা পি নট হয় তাহলে তার আন্ডারে রেসপন্স কত হবে সেগুলো একটু পড়বো। ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইম্পালস ইজ পি নট, ম্যাগনিটিউড অফ দ্য ইম্পালস তার মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা যদি পি নট হয়, দেখো খেয়াল করে, দ্য এরিয়া আন্ডার দ্য ইম্পালস ইজ পি নট, নট মানে ফোর্সের ম্যাগনিটিউড কিন্তু পি নট নয়, বরং ইম্পালস ফোর্সের যে এরিয়া, টাইম ইন্টিগ্রাল আর কি, সেই ইন্টিগ্রাল ভ্যালুটা হচ্ছে পি নট rather than 1, then the initial velocity is, যে আমরা ওখানে দেখে আসলাম যে 1/m ছিল ইউনিট ইম্পালসের জন্য ভেলোসিটি, তাহলে পি ইম্পালসের জন্য ভেলোসিটি কত হবে, p/m, এন্ড দ্য রেসপন্স উইল বি জাস্ট, এই যে এটার সাথে আমরা কি গুণ করব, পি গুণ করব, এখান থেকে এখানে চলে আসছে দেখো জাস্ট পি গুণ করে, এই যে পি টাইমস হচ্ছে এইচ নট, এইচ নট ছিল ইউনিট ইম্পালসের জন্য ফোর্স রেসপন্স, তাহলে তার সাথে জাস্ট পি নট এখন গুণ করব, তাহলে কি হলো, এই যে এই ইকুয়েশনটাই দেখো এক্স্যাক্টলি এইটাই এখানে আসছে, শুধুমাত্র পি নট এর সাথে গুণ হয়ে গেছে। তাহলে ইউটি ইকুয়াল টু ইম্পালস এরিয়া টাইমস হচ্ছে এইচটি। তো এইভাবে আমি পি ইম্পালসের আন্ডারে আমার রেসপন্সটা পেয়ে গেলাম। এখন এটা দেখো এই এই ইম্পালসটা আসলে জিরো টাইম অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু আমি যদি সার্টেন টাইম পরে গিয়ে অ্যাপ্লাই করি, টাউ টাইম পরে গিয়ে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, ইফ দ্য ইম্পালস ইজ অ্যাপ্লাইড এট অ্যান আরবিট্রারি টাইম টি ইকুয়াল টু টাউ অ্যাজ শোন ইন ফিগার বিলো, এই যে পিটা এখানে জিরো টাইম অ্যাপ্লাই না করে বরং টি টাইম পরে গিয়ে অ্যাপ্লাই করলাম, তখন এটা কি হবে আসলে, জাস্ট আমি এই যে দেন ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডেল্টা টি মাইনাস টাউ হুইচ ইজ ডেল্টা ডিলেড বাই টাইম টি, এটা হচ্ছে ডিলে, দেখো ডিলে হয়েছে আর কি, ডিলেড বাই টাইম টি, এই জন্য আমরা এই যে ডেল্টা টি মাইনাস টাউ লিখছি। দ্য করেসপন্ডিং রেসপন্স ক্যান রিলি বি অবটেইনড বাই ডিলেইং দ্য ht অ্যাবভ বাই টি অ্যাজ ওয়েল। তো করেসপন্ডিং রেসপন্স কি হবে, টি টাইম পরে যদি দেই তাহলে কি হবে, জাস্ট এই যে যেখানে টি আছে সেখানে টি মাইনাস টাউ হয়ে যাবে, এখানেও টি মাইনাস টাউ হয়ে যাবে। ঠিক আছে, এইটাই দেখো নিচের ইকুয়েশনে লেখা হচ্ছে, এই যে এখানে এই ইউটি ইকুয়াল টু হবে তাহলে এইচ টি মাইনাস টাউ, যেটাকে আমরা যে ডিলে বলবো, 1 মাইনাস, এটা হচ্ছে ইউনিট ইম্পালসের আন্ডারে, জাস্ট এই যে টি এর জায়গায় টি মাইনাস টাউ লিখেছি, টি এর জায়গায় টি মাইনাস টাউ লিখেছি, তো অবশ্যই টিটা এই যে টাউ এর চেয়ে বড় হতে হবে। আর এইটাই যদি আমি এখন এই যে দেখো গ্রাফে প্লট করি তাহলে এটা রেসপন্স পাবো হচ্ছে এরকম, এবং এখানে দেখো ড্যাম্প সিস্টেমের জন্য এবং আনড্যাম্প সিস্টেমের জন্য দুইটাই দেখানো হয়েছে। তো ড্যাম্প সিস্টেমের জন্য কি হবে ভাই, এই রেসপন্সের ম্যাগনিটিউডটা কমতে থাকবে এবং এটা দিবে কিন্তু ভেলোসিটি, দেখো ওই যে এটার স্লোপ হচ্ছে 1/m, ঠিক আছে, এবং এটার জন্য তুমি হচ্ছে রেসপন্স পাবা, রেসপন্স মানে কিন্তু ইউটি, এখানে রেসপন্স ইউটি, দেখো এই যে ইউটি এখানে দেখানো হয়েছে। তো এখানে ডিসপ্লেসমেন্ট আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি, যদিও বা আম, কি মানে এখন পর্যন্ত যা শিখলাম তার যদি ইন্টারপ্রিটেশনটা আমরা এভাবে করি যে ইউনিট ইম্পালস বা যে কোনো ইম্পালস আসলে ওই স্ট্রাকচারের উপরে ভেলোসিটি ইম্পার্ট করে, ভেলোসিটি প্রদান করে, আর সেই ভেলোসিটির আন্ডারে ফ্রি ভাইব্রেশন রেসপন্স যেটা হয় সেইটাই হবে আমার স্ট্রাকচারের রেসপন্স, এবং এখানে দেখো সেইভাবেই দেখানো হয়েছে, ফ্রি ভাইব্রেশনের পরে যে ইউনিট ইম্পালস দেওয়ার পরে ফ্রি ভাইব্রেশন রেসপন্স কতটুকু সেইটুকুই আমি এখানে দেখলাম। এখান থেকে আমরা আরো একটা দেখো কনক্লুশন ড্র করতে পারি, ফ্রম দ্য 2 পয়েন্টস অ্যাবভ উই ক্যান ইজিলি ড্রাইভ দ্য থার্ড কেস ইফ টু ইম্পালসেস আর অ্যাপ্লাইড এট ডিফারেন্ট টাইমস। ধরো দুইটা ইম্পালস, একটা হচ্ছে টি ইকুয়াল টু যে জিরো জিরো টাইম অ্যাপ্লাই করা হলো, আর একটা টি ইকুয়াল টু টাউ টাইম অ্যাপ্লাই করা হলো, তাহলে একটা ইম্পালস হচ্ছে যে পি ওয়ান টাইমস ডেল্টা টি, আর একটা ইম্পালস হচ্ছে পি ওয়ান টাইমস ডেল্টা টি মাইনাস টাউ, as shown in figure below. The response may be obtained by superimposing the two solutions.
তাহলে কি করব, জাস্ট 1 নাম্বারের আন্ডারে দেখো রেসপন্স হচ্ছে আমার এই যে এইটা, 2 নাম্বারের আন্ডারে রেসপন্স হচ্ছে এটা, তাহলে দুইটাই যদি আমার স্ট্রাকচারের উপর অ্যাপ্লাই করি, একটা হচ্ছে টি 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 টাইমে আর একটা হচ্ছে টি ইকুয়াল টু টাউ টাইমে, টি ইকুয়াল টু 0 টাইমে একটা, টি ইকুয়াল টু টাউ টাইমে আরেকটা, তাহলে তাদের সম্মিলিত রেসপন্স কি হবে, জাস্ট সুপারপোজ করব, দুইটাকে জাস্ট সামেশন করব, u1 প্লাস u2 করব, এবং এটা অনলি করা যাবে ফর লিনিয়ার সিস্টেমস। আবারও বলছি, দেখো সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যায় অনলি ইফ দ্য স্ট্রাকচারাল বিহেভিয়ার ইজ লিনিয়ার। তো তাহলে impulse at two different times response is just summation superposition of the above two cases। কি হবে, তাহলে দেখো এই যে p1 এর যে রেসপন্স পাবো, আর মানে p1 ইম্পালসের আন্ডারে যে রেসপন্স পাবো সেটা প্লাস p2 ইম্পালসের আন্ডারে যে রেসপন্স পাবো সেই দুইটার সামেশন হবে। p1 এর আন্ডারে এই যে এটা হচ্ছে রেসপন্স, আর p2 এর আন্ডারে এটা হচ্ছে রেসপন্স। ঠিক আছে, দেখো p1 টাইমস, একটু সিম্পলিফাই করে এখানে যে p1 টাইমস e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা nt হবে ডিভাইডেড বাই m ওমেগা d sin ওমেগা dt প্লাস p2 e, আমি আর এত পড়ে পারছি না, বাট তুমি যদি এই দুইটাকে এখন সামেশন করে প্লট করো তাহলে দেখো এই যে এই এরকমের রেসপন্স পাবা, যেখানে গিয়ে যে 2 নাম্বারটা অ্যাপ্লিকেশন হলো সেখানে দেখো একটু ডিফারেন্স আসছে। এই যে এইখানে আমি বেসিক্যালি এখানে যখন 2 নাম্বারটা অ্যাড করলাম, তখন এখানে এইটার রেসপন্সের সাথে 2 নাম্বারটা যোগ হয়ে যাবে, এবং এটা হবে অ্যালজেব্রিক সাম, শুধু সামেশন হবে না। তো এইভাবে আমরা দেখো একাধিক ইম্পালসের সমন্বয়ে টোটাল রেসপন্সটা নির্ণয় করতে পারি। যদি 2টা হয়, যদি 3টা হয়, এরকম 3টা যোগ করব, যদি আমার 50 ইম্পালস হয়, 50টা ইম্পালস হয়, তাহলে 50টা সামেশন করব। তো আরবিট্রারি ফোর্স গুলাকেও তাহলে আমরা এরকম যদি ইউনিট মানে ছোট ছোট ইম্পালসের সামেশন মনে করি, তাহলে কিন্তু রেসপন্সটা এরকম এই সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে নির্ণয় করা যাবে। তো আমরা এখন সেখানেই যাব, রেসপন্স অফ এ ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার আরবিট্রারি ফোর্স। An arbitrary force Pt can be represented as a sequence of short duration impulses as shown in figure below। এই যে ডান পাশের ফিগারে দেখো দেখানো আছে, অথবা নিচের ফিগারেও দেখানো আছে, আমরা এই যে বলেছি অলরেডি, এরকম অসংখ্য ইউনিট ইম্পালসের সামেশন মনে করব প্রত্যেকটাকে, এবং দেখো রেসপন্স নির্ণয় করার জন্য কি করতে হবে। For the short duration delta t impulse at tau equal to t, the corresponding response is because the area under the curve t equal to tau is equal to p delta times delta tau, p tau times delta tau, তাহলে এটার আন্ডারে কার্ভের এরিয়া হবে এই যে p tau টাইমস হচ্ছে ডেল্টা t টাইমস হচ্ছে h টাইমস t মাইনাস tau। তো এখানে এই যে দেখো p টাউটা কিন্তু ফোর্সের ম্যাগনিটিউড, মানে যে ইম্পালসের যে ফোর্স সেটা, তার সাথে টাইম গুণ করব, তাহলেই তো এরিয়া পাবো, সেইটুকুই কিন্তু আমার টোটাল ইম্পালস। তাহলে এখানে আবার কেউ মনে করো না যে কেন ডেল্টা টি আসলো, এই টোটালটা মিলে পি টাউ টাইমস হচ্ছে ডেল্টা টাউ, এটা মিলিয়েই কিন্তু আমার টোটাল ইম্পালস, আর তার সাথে যে ইউনিট ইম্পালসের রেসপন্স গুণ করলে আমি টোটাল রেসপন্স পেয়ে যাব একটা, এই পি পি টাউ ডেল্টা টাউ ইম্পালসের আন্ডারে যে রেসপন্স সেটা পেয়ে যাব। Then the total response is the sum of the responses due to all short duration impulses, এবং সেটা বিকজ আমরা এখানে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারি, তাহলে সুপারপজিশন অফ রেসপন্সেস হবে। এই যে দেখো এখানে তাহলে যে সামেশন নেওয়া হলো সবগুলা ইম্পালসের সামেশন, পিটি টাইমস ডেল্টা টি এইচ টি মাইনাস টাউ, এটা হলো সামেশন করব 0 থেকে টি টাইম পর্যন্ত যতক্ষণ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। Taking the limit as delta tau equal delta tau tends to 0, the above sum can be expressed as an integral which is called Duhamel's integral। এই টার্মটা ভেরি ইম্পর্টেন্ট আসলে, এই যে Duhamel's integral। সো এইটাকে আমি যদি এখন ইন্টিগ্রাল ফর্মে লিখি, যখন এই যে ডেল্টা টাউ এর ভ্যালু 0 এর কাছাকাছি হবে, 0 ক্লোজ টু 0 হবে, তখন আমরা এটাকে ইন্টিগ্রাল ফর্মে লিখতে পারবো, এবং সেই ইন্টিগ্রালটার নাম হচ্ছে ডুহামেলস ইন্টিগ্রাল বলবো। এটা অনেক ক্রিটিক্যাল টার্ম। দেখো আমরা স্ট্রাকচারের রেসপন্স আসলে যে বিভিন্ন ইকুয়েশনের মাধ্যমে করতে পারি, আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, ড্যাম্পড অর আনড্যাম্পড, এটার ক্লাসিক্যাল মেথডে সলিউশন শিখেছি, আর এখানে আমরা শিখবো যে ক্লাসিক্যাল মেথডের সাথে সাথে ডুহামেল ইন্টিগ্রালের মাধ্যমে কিভাবে সলিউশন করা যায় সেটাও শিখবো। আর হচ্ছে যে টাইম স্টেপিং মেথড, আমরা সেটাও আগামী ক্লাসের পরের ক্লাসে দেখার চেষ্টা করব, যে কিভাবে নিউমেরিক্যালি ইন্টিগ্রেশনের মাধ্যমে, ফাইনাইট ডিফারেন্স ইন্টিগ্রালের মাধ্যমে আসলে স্ট্রাকচারের রেসপন্স নির্ণয় করা যায়। এবং এই টাইম স্টেপিং মেথড আমরা যেটা বলবো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এটা লিনিয়ার সিস্টেম এবং নন লিনিয়ার সিস্টেম সব ধরনের সিস্টেমের জন্য ইউজ করা যাবে আর কি। তাহলে এখানে পড়ে শেষ করি, দ্য টেকিং দ্য লিমিট as delta
delta tau equal tends to 0, the above sum can be expressed as an integral which is called Duhamel integrals as কোথায় লিখলাম এখানে ut equal to sorry ut is equal to ut equal to minus pt times h times t is a delta t কে এই যে del t দিয়ে লিখেছি, মানে ডিফারেন্সিয়াল যখন হয় তখন তোমরা d দিয়ে লিখি, তোমরা জানো। তো আগেরটাই জাস্ট এখন ইন্টিগ্রাল ফর্মে লেখা হলো, এবং এখানে যদি পিটি এর ভ্যালুটা আমরা যে জানি না, পিটি এর ভ্যালু মানে হচ্ছে যে এখানকার ফোর্স ম্যাগনিটিউড, আর এই যে এইচ টি মাইনাস টাউ ইউনিট ইম্পালসের জন্য যে রেসপন্স সেটা যদি এখানে ইনসার্ট করি, যে এইটুকু দেখো ইউনিট ইম্পালসের রেসপন্স হচ্ছে এই যে এতটুকু 1/m ওমেগা ডি, আর ই এই যে এতটুকু হচ্ছে ইউনিট ইম্পালসের রেসপন্স, এই যে ই থেকে শুরু করে, আর এখানকার পিটি তো পিটি থাকলো, এই যে ডেল্টাটাও থেকে গেল। আর এটা আবারও খেয়াল করো যে এটা কিন্তু অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশনের জন্য ছিল। ফর ড্যাম্প সিস্টেম যেহেতু যেটা আছে, যেটা থাকলেই তার মানে এটা আন্ডার ড্যাম্প সিস্টেমের জন্য, মানে ড্যাম্প সিস্টেমের জন্য। আর এখানে আরেকটা জিনিস এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইউনিট ইম্পালসের রেসপন্সে আমরা কিন্তু অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন ধরে নিয়েছিলাম। তো অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন যদি না থাকে তখন কি করতে হবে, এর সাথে তাহলে ফ্রি ভাইব্রেশন রেসপন্স যেটা সেটা যোগ করতে হবে, আমরা সেটা দেখব। তো এইটাই আসলে তোমার ডুহামেলস ইন্টিগ্রাল। দেখো এটাই হচ্ছে ইউটি, যেটা এই যে আমরা লিখলাম এটাকেই বলছি আমরা ডুহামেলস ইন্টিগ্রাল। ডুহামেলস ইন্টিগ্রাল এটার নাম। তো আমি দেখো এই যে এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে ইউনিট রেসপন্স টু ইউনিট ইম্পালস 1, এক নম্বরের আন্ডারে রেসপন্স তুমি যে এরকম পেলে টাইমের রেসপেক্টে, 2 নাম্বার ইম্পালসের আন্ডারে রেসপন্স এরকম পেলে, তারপরে রেসপন্স টু ইম্পালস এট টাউ ইকুয়াল টাউ সেটা এরকম পেলে। তো এক নাম্বারটা দেখো, এক নাম্বারটা কিন্তু শুরু হয়েছে এক্স্যাক্টলি 0 থেকে, 2 নাম্বারটা কিন্তু 0 থেকে শুরু হয় না, একটু টাইম গ্যাপ দিয়ে হয়েছে, তাহলে টি টাউ টাইম পরে সেখানে কত হবে, সেটা রেসপন্স সেখান থেকে শুরু হবে। এখন এই সবগুলা যদি আমি টোটাল রেসপন্স করতে চাই, সবগুলা সাম আপ করব, এভাবে যতগুলা ইম্পালস আমি ক্ষুদ্র ক্ষুদ্র ইম্পালস নিয়েছি সবগুলার রেসপন্স সামেশন করব, এই যে টোটাল রেসপন্সটা এরকম পাওয়া যাবে আর কি। এখন তাহলে দেখো উপরেরটা ছিল হচ্ছে ডুহামেলস ইন্টিগ্রাল ফর আনড্যাম্পড সিস্টেম, সরি ড্যাম্পড সিস্টেম। এখন যদি আমরা এটা ড্যাম্পড সিস্টেমের জন্য লিখতে চাই, হ্যাঁ আনড্যাম্পড সিস্টেমের জন্য, আমি বারবার উল্টাপাল্টা বলছি, সরি। উপরেরটা ছিল হচ্ছে ড্যাম্পড সিস্টেমের জন্য, এখন যদি আনড্যাম্পড সিস্টেমের জন্য লিখতে চাই কি হবে, যেটা ইকুয়াল টু 0 হবে। তাহলে উপরের ইকুয়েশনে জাস্ট ই টু দ্য পাওয়ার যে যেটাতে আছে ই এর পাওয়ার আকারে, সেটা কি হয়ে যাবে, এখানে 0 হয়ে গেলে ই এর পাওয়ার 0 হলে মানে সেটা 1 হয়ে যায়, তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে আর কি। থাকবে পি টাউ টাইমস সাইন ওমেগা ডি টি মাইনাস টাউ আর ডি টাউ, এরকম থাকবে। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে ডুহামেলস ইন্টিগ্রাল ফর আনড্যাম্পড সিস্টেম। উপরটা ছিল ড্যাম্প সিস্টেমের জন্য, এটা হচ্ছে আনড্যাম্পড সিস্টেমের জন্য। আনড্যাম্পড সিস্টেম উইথ অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন, আর এটা হচ্ছে ডুহামেল ইন্টিগ্রাল ক্ষেত্রে। ইফ দ্য ইনিশিয়াল কন্ডিশনস আর নট অ্যাট রেস্ট, এখানে তাহলে বেসিক্যালি কি করতে হবে, আমি একটু পড়ে তারপরে এই লাইনটাতে আসবো ব্যাখ্যা করে। আমাকে এখানে দেখো এই যে রেসপন্স নির্ণয় করতে হলে আমার এই যে পি টাউ যেটা আসবে সেটা, আর এই যে সাইন ওমেগা টি মাইনাস টাউ, এখানে দেখো ভেরিয়েবল কিন্তু টাউ, তার মানে এই যে পি এর মধ্যেও টাউ আছে, সাইন এর মধ্যেও টাউ আছে, তাহলে এই দুইটার আসলে আলটিমেটলি ইন্টিগ্রাল যদি আমি কমপ্লিট করি তাহলে আমি রেসপন্স ইউটিটা পেয়ে যাব। তো ড্যাম্প সিস্টেমের জন্য উপরেরটা ইউজ করব, আর আনড্যাম্প সিস্টেমের জন্য নিচেরটা ইউজ করব। এভাবে আমি রেসপন্স নির্ণয় করার দুইটা এক্সাম্পল আজকে আমরা দেখব, দুইটা না তিনটা দেখবো বেসিক্যালি, যে পিটিটা ডিফারেন্ট টাইপের ইম্পালসের জন্য আসলে টোটাল রেসপন্সটা কেমন হয়। ইফ দ্য ইনিশিয়াল কন্ডিশনস আর নট অ্যাট রেস্ট, দেখো যদি ইনিশিয়াল জিরো ভেলোসিটি আর জিরো ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল কন্ডিশন না হয়, বরং একটা ভেলোসিটি থাকে এবং একটা ডিসপ্লেসমেন্ট থাকে, তাহলে কি করতে হবে, এর সাথে যে ফ্রি ভাইব্রেশন রেসপন্সটা কিন্তু যোগ করতে হবে, যেটাকে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স বলেছি। দেন দ্য ট্রানজিয়েন্ট রেসপন্স নিডস টু বি অ্যাডেড টু দ্য অ্যাবাভ সলিউশন। ফর ড্যাম্পড কেসে সেটা কি হবে, দেখো আমরা নিচে লিখতেছি কিভাবে। তাহলে এইটা হচ্ছে জাস্ট অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশনের জন্য। তো
তো ড্যাম্প কেসে উপরের যেটা ছিল ইকুয়েশন সেটার সাথে এখন কি হবে, ট্রানজিয়েন্ট রেসপন্স যেটা সেটা যোগ হবে। তো আমরা জানি যে দেখো এইটুকু হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, খেয়াল করে দেখো মনে পড়ে কিনা। ফ্রি ভাইব্রেশন রেসপন্স আন্ডার সার্টেন ডিসপ্লেসমেন্ট এন্ড সার্টেন ভেলোসিটি, আমরা চ্যাপ্টার 2 তে আসলে বেসিক্যালি এটা ফ্রি ভাইব্রেশন রেসপন্সে পড়ে আসছি, সেখানে নিয়ে আসছিলাম, এটা ছিল। আর ড্যাম্প কেসের জন্য আমরা এই যে ডুহামেল ইন্টিগ্রাল, এটা এই যে উপরে লিখেছি ডান পাশের অংশ, ঠিক আছে। আর যদি আনড্যাম্পড কেস হয় তার মানে জিটা ইকুয়াল টু 0 হবে, তাহলে আনড্যাম্পড কেসের জন্য এই যে ডুহামেল ইন্টিগ্রাল হচ্ছে এইটুকু, তার সাথে এই ফ্রি ভাইব্রেশন রেসপন্স হচ্ছে এইটা। তো এই দুইটা দিয়ে আমি বেসিক্যালি এই এই যে ইকুয়েশন গুলা পেলাম, এখানে আমাকে দেখো খেয়াল করে এখানে যে ইন্টিগ্রাল আছে তার মানে ইন্টিগ্রালটা কন্ডাক্ট করতে হবে, ক্যারি আউট করতে হবে, ক্যারি আউট করার পরে কিন্তু আমি টোটাল রেসপন্সিভিটিটা পাবো। তো আমরা তিনটা এক্সাম্পল এখানে দেখবো, এই তিনটা এক্সাম্পল দিয়ে আজকে ক্লাস আমাদের শেষ হবে বেসিক্যালি। তো এখন দেখো আমরা এখানে আবার একটু বলারও আছে যে এক্সপ্লিসিটলি যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা সেটাকে ধরে নিব অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন। যদি এক্সপ্লিসিটলি অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন বলা না থাকে, মানে কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া না থাকে, তাহলে আমরা সেটা অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশনে আছে ধরে নিব। দেখো এটা বলছে তাই, উইদাউট এক্সপ্লিসিটলি মেনশন we always assume at rest initial conditions, that is u equal to 0, u not equal to 0, u not dot equal to 0। এখন আমরা আসো দুইটা এক্সাম্পল দেখব। একটা হচ্ছে লিনিয়ার র্যাম্প, আমি যদি এমন কোন ফোর্স অ্যাপ্লাই করি যে টি আর টাইমে এটা হচ্ছে এটার ম্যাগনিটিউড হয় পি নট, দেখো এখানে যে কত টাইমে 0 থেকে আস্তে আস্তে করে ইনক্রিজ করে টি আর টাইমে গিয়ে আমার ম্যাগনিটিউড হয়ে যাবে পি নট, যেটাকে আমরা লিনিয়ার র্যাম্প লোডিং বলি। আমার মনে হয় আগের ক্লাসগুলোতে তোমাদের এটা আলোচনা করেছি যে এটাকে বলি আমরা হচ্ছে লিনিয়ার র্যাম্প লোডিং। তার আন্ডারে এরকম যদি ইম্পালস আমি দেই, দেখো টি আর টাইমের মধ্যে এটা অ্যাপ্লাই করব, যে যে সময়ের মধ্যে যে সময়ে পিক ফোর্সে গিয়ে পৌঁছাবে, যে পি নট ফোর্সে গিয়ে পৌঁছাবে, সেই টাইমটা যদি টি আর হয়, তাহলে এই ইকুয়েশনটাকে দেখো ম্যাথমেটিক্যালি আমি এইভাবে লিখতে পারি কিনা, যে পিটি ওভার টি ইকুয়াল টু পি নট ডিভাইডেড বাই টি আর। তাহলে পিটি ইকুয়াল টু কত, পি নট টাইমস হচ্ছে টি ডিভাইডেড বাই টি আর। এই যে এখানে লিখেছি আমি উপরে, কি করলাম এখানে মানে জাস্ট এখানে আরেকটা সিমিলার ট্রায়াঙ্গেল নিলাম, যে এটা হচ্ছে টাইম টি, তাহলে সেইখানে ফোর্স কত হবে, তাহলে পিটি, টি টাইমে ফোর্স কত পিটি, সেই পিটিটা ইকুয়াল টু কত, এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে নিয়ে আসা যায়, দেখো এইটা আর হচ্ছে এই যে এই বড়টা। তো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি, পিটি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু পি নট ডিভাইডেড বাই টি আর। এই যে পিটি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে পি নট ডিভাইডেড বাই টি আর। তাহলে পিটি ইকুয়াল টু কত, পি নট টাইমস টি ডিভাইডেড বাই টি আর। তো এটা হচ্ছে সিস্টেম, যে উইদাউট ড্যাম, দেখো আনড্যাম্পড সিস্টেম, এখানে কোনো সি দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে আনড্যাম্পড সিস্টেম, এবং বলেও দেওয়া আছে and undamped single degree of freedom system under a linearly increasing force with rest initial condition। আবারও কি বলা আছে দেখো, at rest initial condition, তার মানে যে ডুহামেল ইন্টিগ্রাল যেটা, সেটা আনড্যাম্পড সিস্টেমের জন্য এবং at rest initial কন্ডিশনের জন্য যেটা, সেটা আমরা ইউজ করতে পারবো। তো অ্যাপ্লাইড ফোর্স পিটি ইকুয়াল টু হচ্ছে এই যে এটা, তার মানে এটাই হলো আমার পি টাও বেসিক্যালি, ঠিক আছে, এটাই হচ্ছে পি টাও ইকুয়াল টু পি নট টাইমস টাও ডিভাইডেড বাই টি আর, এরকম লিখবো। অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন, সলিউশনে দেখো কিভাবে আসি, অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন বলেছে, তার মানে ইউ নট ইকুয়াল টু 0, ইউ নট ডট ইকুয়াল টু 0। তো আনড্যাম্পড সিস্টেমের জন্য জিটা ইকুয়াল টু আবার 0। এখন আসো আবার পিটি ইকুয়াল টু যে পি নট টাইমস টি ডিভাইডেড বাই টি আর পেয়েছি। এখন আনড্যাম্পড সিস্টেমের জন্য ডুহামেল ইন্টিগ্রাল, এই যে ডুহামেল ইন্টিগ্রাল, এটাও ইন্টিগ্রাল, ডুহামেল ইন্টিগ্রালের মাধ্যমে নির্ণয় করতে চাইলে কি পাবো, 1 ডিভাইডেড বাই এম এন, যেহেতু আনড্যাম্পড সিস্টেম, তাহলে এই যে আনড্যাম্পড সিস্টেমের জন্য যেটা সেটা লিখলাম পি টাও দিয়ে। তো এইটাই বেসিক্যালি পি টাও আমার, ঠিক আছে, এটাই বেসিক্যালি পিটি মানে হচ্ছে পি টাও, কিন্তু এখানে টি টাকে টাও এ নিব আসলে। তাহলে 1 ডিভাইডেড বাই ওমেগা এন 0 টু টি, দেখো আমি কত সময় এটা অ্যাপ্লাই করেছি, আসলে এখানে টি রাখবো যাতে করে আমি রেসপন্সটা নির্ণয় করতে পারি এট সার্টেন টাইম টি। তো এই জন্য লিমিট হচ্ছে 0 থেকে টি পর্যন্ত, দেখো, এবং আমার ফোর্সটাও শুরু হচ্ছে কিন্তু 0 টাইম থেকে, এজন্য এখানে লোয়ার লিমিটটাও কিন্তু 0, খেয়াল করে দেখো।
আর পি টাও ইকুয়াল টু, এই যে পি টাও ইকুয়াল টু এখানে কি লেখা যায়, এই যে এটা দেখো, পি নট টাইমস টি ডিভাইডেড বাই টাও ডিভাইডেড বাই টি আর, আর এই যে সাইন সাইন কম্পোনেন্ট বাকি যা থাকলো সেটা থেকে গেল। এখন এইটার আসলে ইন্টিগ্রেশন করতে হবে, তো পি ডিভাইডেড বাই টি আর এগুলা কনস্ট্যান্ট, সেগুলাকে দেখো বাইরে নিয়ে আসা গেল, 0 টু টি, এই যে এখানে থাকলো হচ্ছে তাহলে এই টাও, টাও থাকলো, আর হচ্ছে সাইন ওমেগা এন টি টাও। তাহলে দেখো এই যে সাইনের মধ্যেও টাও আছে, আবার বাইরে একটা টাও আছে, এটা হচ্ছে, আর ভেরিয়েবলটাও কিন্তু টাও। তাহলে এখানে আমাকে ইন্টিগ্রাল বাই পার্টস করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন টাইমস এ বি, যে ফর্মুলা, দুইটা দুইটা ভেরিয়েবলে যদি গুণ আকারে থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করি, আমি যেভাবে শিখেছিলাম এখানে সেইভাবে আমার করা আছে। দেখো, যেটার ডিফারেন্সিয়েশন সহজ, না যেটার ডিফারেন্সিয়েশন সহজ সেটাকে 1 নাম্বার ধরবো, আর যেটার ইন্টিগ্রেশন সহজ সেটাকে 2 নাম্বার ধরবো। তাহলে আমি এভাবে পড়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ ফার্স্ট টাইমস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, দেখো ফার্স্ট মানে এই যে টাও রেখেছি, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, তাহলে যে সাইন সাইন কম্পোনেন্ট যেটা আছে সেটার ইন্টিগ্রেশন করেছি, তার লিমিট মাইনাস, সূত্রের মাইনাস আর কি, ইন্টিগ্রেশনের ফর্মুলা, ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, এই ওয়ান এর এই যে টাও এর ডিফারেন্সিয়েশন করলে এখানে বেসিক্যালি কত হয়, এখানে লেখা হয় নাই, বাট সেটা ডিফারেন্সিয়েশন করলে হয় 1। আর সাইনের ইন্টিগ্রেশন করলে কি হয়, যে মাইনাস কস ওমেগা এন টি ডিভাইডেড বাই ওমেগা এন এরকম আসে। তাহলে এইটার আবার হোল ইন্টিগ্রেশন, আমি আমি যেভাবে ফর্মুলা শিখেছিলাম, আমি যদি এখানে একটু লিখি, দেখো ইন্টিগ্রেশন এ বি যদি হয় আর কি, টাইমস হচ্ছে ডিএক্স, তাহলে আমার ফর্মুলা ছিল হচ্ছে এ টাইমস ইন্টিগ্রেশন অফ বি, আমি খুব সংক্ষেপে লিখতেছি আর কি, বি টাইমস ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, তার মানে ডি ওভার ডিএক্স টাইমস হচ্ছে এ ইন্টিগ্রেশন অফ দ্য সেকেন্ড বি টাইমস ডিএক্স, আর এইটার আবার হোল ইন্টিগ্রেশন, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটার আবার হোল ইন্টিগ্রেশন ডিএক্স, এরকম ছিল আমার শেখা ফর্মুলা। আমার বিশ্বাস বাংলাদেশে আমরা সবাই এভাবে শিখতে অভ্যস্ত। ইউএসএ তে ওরা এটাকে এই যে লাইট বলে, এই নিচের নিচের এক্সাম্পলে সেই ফর্মুলা দিয়ে করাও আছে, আমি দেখবো। তো এখানে আবারও বলছি যে ফার্স্ট যেটা ডিফারেন্সিয়েশন সহজ সেটাকে 1 নাম্বার ধরবো, যেটার ইন্টিগ্রেশন সহজ সেটাকে 2 নাম্বার ধরবো। তো আমি এখানে যে টাও আছে সেটা ডিফারেন্সিয়েশন সহজ, সেজন্য এটা কম ধরেছে, বা সাইন আছে সেটার ডিফারেন্সিয়েশনও সহজ, ইন্টিগ্রেশনও সহজ, কিন্তু ইন্টিগ্রেশনটাই মানে এই যে দেখো টাও এর ডিফারেন্সিয়েশন করলে ভেরিয়েবল একটা কিন্তু কমে গেল, তখন এটার সেকেন্ড টাইম যে ইন্টিগ্রেশন করা লাগবে সেটা কিন্তু সহজ হয়ে যায়। তো এই জন্য এইভাবে লেখা আর কি। তো টাও এখানে থাকলো, আর এই যে তুমি যদি লিমিট এখানে বসাও, আলটিমেটলি এই যে এটা যদি লিমিট বসাও, cos টাও টি মাইনাস টাও, যেখানে টাও আছে সেখানে টি বসাবে, যেখানে টাও আছে সেখানে 0 বসাবে। তো আলটিমেটলি এগুলা কেটে দেখো এটা হয়ে যায় 0। আর এই যে cos ওমেগা এন, এইটাকে ইন্টিগ্রেশন করো, দেখো আলটিমেটলি এই যে এইটা চলে আসে, আর নিচে যে ওমেগা এন দুইটা ছিল সেটা এই যে নিচের এই পাশে এসে ওমেগা এন স্কয়ার হয়ে যায়। আমার মনে হয় এত ডিটেইলসে বলার প্রয়োজনীয়তা নাই, তোমরা লেকচার নোট দেখলে আসলে বুঝতে পারবে। আমি যেহেতু লেকচার নোট দিয়ে দিব যারা ক্লাস করবে, সো এখানে দেখে বোঝাটা সহজ হবে আর কি। তো এইভাবে করে আমরা আলটিমেটলি যদি লিমিট ক্যারি আউট করি, লিমিট বসাই, লিমিট বসানোর পরে এই যে পি নট বাই কে ইকুয়াল টু ইউএসটি নট বলা যায়। দেখো ইউএসটি নট ইকুয়াল টু পি নট ডিভাইডেড বাই কে, যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ডিসপ্লেসমেন্ট যেটা আর কি। আবার কে ইকুয়াল টু লেখা যায় কিন্তু ওমেগা স্কয়ার এম, এম ওমেগা স্কয়ার, আর ওমেগা ইকুয়াল টু স্কয়ার রুট অফ এই যে কে ওভার এম। তো এইখান থেকে আলটিমেটলি এই যে এম ওমেগা এন স্কয়ার যেটা আছে সেটা ইকুয়াল টু কে লেখা যায় দেখো। আর পি নট ডিভাইডেড বাই কে তাহলে ইউএসটি থাকে, আর টি আর কে এখানে যে টি আর দ্বারা ভাগ করে দিয়েছি দুইটাতেই। তো এখান থেকে আমরা একটু এই ডানের এই পাশে চলে আসব, এইটা ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখো এরকম লেখা যায় যে ইউএসটি টাইমস হচ্ছে টি ডিভাইডেড পি আর টি আর, ওমেগা এন কে আমরা আবার কি লিখতে পারি, ওমেগা এন ইকুয়াল টু, ওমেগা এন ইকুয়াল টু আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই টি এন। এই এই সেইটা এখানে লিখেছে দেখো, এই যে ওমেগা এন এর জায়গায় 2 পাই ওভার টি এন লিখেছি, ঠিক আছে, 2 পাই ওভার টি এন। আলটিমেটলি বেসিক্যালি এখানে উদ্দেশ্য হলো টি ডিভাইডেড বাই টি আর এখানে রাখা আর কি, টি ডিভাইডেড বাই টি এন টাইমস টি আর ডিভাইডেড বাই টি এন ডিভাইডেড বাই টি আর। আমি এইটাকে আসলে জাস্ট প্লট করার জন্য, কার রেসপেক্টে প্লট করব, দেখো এখানে আমার ভ্যারিয়েবলটা থাকবে হচ্ছে টি ওভার টি এন, সেইটার মাধ্যমে যাতে প্লট করতে পারি এই জন্য এখানে এই যে টি আর টি ডিভাইডেড বাই টি এন, টি ডিভাইডেড বাই টি এন নিয়ে আসছি। দেখো সাইন টি ডিভাইডেড বাই টি এন আছে এখানে, এই যে সাইন 2 পাই টি ডিভাইডেড বাই টি এন। আমার স্ক্যানটা এত ভালো আসেনি,
তারপর আশা করি তোমরা বুঝতে পারতেছো। নিচে এখানেও দেখো টি ডিভাইডেড বাই টিএন আছে। তো এই টোটাল রেসপন্সটা এই ইকুয়েশনের মাধ্যমে এখন বিভিন্ন টি ডিভাইডেড বাই টিএন এর জন্য যদি আমরা প্লট করি, টি আর তো কনস্ট্যান্ট, এখানে যে টি আর ফোর্সের জন্য কত টাইমে এটা ইনক্রিজ করেছে সেটা তো কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু টিটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল। আর বিভিন্ন স্ট্রাকচারের রেসপন্স ন্যাচারাল পিরিয়ড যেটা সেটা টিএন, আমি যে কোনো একটা স্ট্রাকচারের জন্য যদি এটা প্লট করি তাহলে এই যে এরকম রেসপন্স আসে। দেখো এইটাই হচ্ছে আমার এই যে ইউএসটি ডিভাইডেড বাই ইউএসটি নট, মানে ম্যাক্সিমাম রেসপন্স যেটা সেটা। আর দেখো এই যে সাইন থাকায় এটা আসলে এরকম ম্যাগনিটিউডটা এরকম একটু সাইনোসয়েডাল হবে বেসিক্যালি। তার মানে কি হবে এখানে, আমরা যদি রেসপন্সটাকে একটু বর্ণনা করার চেষ্টা করি, এখানে যেমন বর্ণনা করেছে আর কি। এখানে আসলে যদি আমরা শেষের দিকে দেখি যে বেসিক্যালি ইকুয়েশন এই যে 4.4, দেখো এই যে এখান এখান থেকে আমার মনে হয় আমার আমার লেকচার নোটে হয়তো ভালো বুঝতে পারছো না, বাট এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমার কারসর যেখানে আছে দেখো ইউটি ইকুয়াল টু ইউএসটি ডিভাইড টাইমস হচ্ছে এই শেষেরটা পড়ি ইউএসটি নট টি ডিভাইডেড বাই টিএন টাইমস হচ্ছে টিএন ডিভাইডেড বাই টিআর ইকুয়াল টু মাইনাস সাইন 2 পাই টি ওভার টিএন ওভার 2 পাই টিআর ওভার টিএন। তো এইটাই আমি এখন যদি রেসপন্স প্লট করি তাহলে দেখো কি এই যে এই রেসপন্সটা আসে, আসলে এই রেসপন্সটা এখানে আসে। এবং এখানে কমেন্টস হচ্ছে এই যে ইকুয়েশন 4.42 যেটা is plotted in figure 4.4 on C for Tn Tr over Tn equal to 2.5, wherein the static deformation in each time instant is UST equal to P over K equal to UST times T over R is also shown। এই যে এই ডট লাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দেখো ড্যাশ লাইন দিয়ে যেটা দেখানো সেটা হচ্ছে ইউএসটি ওভার ইউএসটি নট। তো এখানে এটা আসলে কি মিন করে দেখো, ইউএসটি টি ভ্যারিজ উইথ টাইম ইন দ্য সেম ম্যানার অ্যাজ পিটি। পিটি যেমন করে টাইমের রেসপেক্টে ভ্যারি করতেছে, আমার স্ট্রাকচারের রেসপন্সও কিন্তু সেরকম ভ্যারি করতেছে। আর এই দুইটাই যে পিটি এবং ইউএসটি এই দুইটার মধ্যে ভ্যারিয়েশন কি হবে, দ্য টু ডিফার বাই দ্য স্কেল ফ্যাক্টর 1/k। এই যে এখানে 1/k আছে দেখো এই ইকুয়েশন 4.4.3 তে UST equal to 1/k টাইমস হচ্ছে পিটি। ইট ইজ সিন দ্যাট দ্য সিস্টেম অসিলেটস অ্যাট ইটস ন্যাচারাল পিরিয়ড টিএন অ্যাবাউট দ্য স্ট্যাটিক সলিউশন। এখানে কি হচ্ছে দেখো সিস্টেমটা কিন্তু অসিলেট করতেছে, ঠিক না? এখানে সিস্টেম অসিলেট করতেছে আর এখানে দেখো এই যে আমরা যে রেসপন্সটা দেখতেছি সেখানে কিন্তু এরকম অসিলেশন আছে। তাহলে র্যাম্প লোডিং এ যদি তুমি অ্যাপ্লাই করো স্ট্রাকচারটা কিন্তু এরকম অসিলেট করবে যদি এটা আনড্যাম্পড হয়। কন্ডিশন হচ্ছে এটা যদি আনড্যাম্পড হয়, খেয়াল করো আমাদের এক্সাম্পলে আমরা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আনড্যাম্পড। তো যদি ড্যাম্পড হয় তখন কিন্তু এই যে আলটিমেটলি এই রেসপন্সটা কি হবে, কমে যাবে বেসিক্যালি। এই রেসপন্সটা এরকম অসিলেট না করে তখন এই রেসপন্সটা আস্তে আস্তে করে অসিলেশনের ম্যাগনিটিউডটা কমতে থাকবে। এরকম এক সময় জাস্ট লিনিয়ার লোড যে হারে বাড়বে লোড ডিসপ্লেসমেন্টটা সেই একই হারেই বাড়তে থাকবে, এই হচ্ছে কথা। তো এটা হচ্ছে আমার লিনিয়ার র্যাম্প লোডিং এর আন্ডারে রেসপন্স কেমন সেটা দেখলাম। আমরা এখন আরেকটা দেখব, সেটা হচ্ছে আন্ডার কনস্ট্যান্ট ফোর্স। দেখো এ ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার কনস্ট্যান্ট ফোর্স উইথ অ্যাট্রেস্ট ইনিশিয়াল কন্ডিশনস। তো আমরা এইটাই ইউজিং ডুহামেলস ইন্টিগ্রাল করব। আবার ক্লাসিক্যাল মেথডে আমরা যে ফ্রি ভাইব্রেশন রেসপন্স বা রেসপন্স আন্ডার হারমোনিক ফোর্স যেভাবে শিখেছিলাম সেই পদ্ধতিতেও শিখবো, দুইভাবেই শিখবো। তো আমরা এখানে একটু দেখি এটা রেসপন্সটা কেমন আসে। তাহলে এই ড্যাম্প সিস্টেমের জন্য আমরা প্রথমে ডুহামেল ইন্টিগ্রাল ইউজ করে যদি রেসপন্স নির্ণয় করতে চাই তাহলে ইকুয়েশন অফ মোশন হচ্ছে এরকম হয়। এবং যেখানে দেখো পি টাউ ইকুয়াল টু কিন্তু পি নট। তো এটা খেয়াল করে এটা কিন্তু লিনিয়ার র্যাম্প নয় যে ফোর্স ভ্যালু জিরো থেকে আস্তে আস্তে টাইমের রেসপেক্টে লিনিয়ারলি ইনক্রিজ করেছে, এরকম নয়। জিরো টাইমে দেখো এই ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে পি নট। সো এটা থেকে লিনিয়ার র্যাম্পকে আলাদা করতে হবে, ঠিক আছে? এখানে এই পি নট ফোর্সটা কিন্তু সাডেনলি জিরো টাইমের মধ্যে সাডেনলি এটা অ্যাপ্লাই করা হয়েছে আর কি, এবং ওই কনস্ট্যান্ট ফোর্স এটাকে ধরে রাখা হয়েছে। The force is applied suddenly with a magnitude of P naught. It is not increased from 0 to P naught. দেখো খেয়াল করে জিরো থেকে পি নট এরকম লিনিয়ারলি
র‍্যাম্প করা হয় নাই। এটাকে বরং স্টেপ ফোর্স আমরা বলি। এই যে স্টেপ ফোর্স যেটা চ্যাপ্টারের মধ্যে ছিল, এটা কিন্তু সেই চ্যাপ্টার স্টেপ ফোর্স এখানে বলা হচ্ছে। সাডেনলি একটা ফোর্স এপ্লাই করা হলো আরকি। তো তাহলে পি টাউ ইকুয়াল টু কি হবে? পি টাউ ইকুয়াল টু হবে এখানে পি নট, কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে? তো দেখি আমরা এটার রেসপন্স কেমন হয়? যেহেতু ড্যাম্পড সিস্টেম আবার বলছে, দেখো এই যে ড্যাম্পড সিঙ্গল ডিগ্রি অফ সিস্টেম প্রবলেমের মধ্যেই বলা আছে। তার মানে ডুহামেল ইন্টিগ্রালের ড্যাম্পড সিস্টেমের যে অংশটা সেটাই কিন্তু আমরা এখানে নিব। তো এখানে পি টাউ ইকুয়াল টু তাহলে পি নট। হোয়ার উই হ্যাভ তাহলে এই যে পি নট, পি টাউ এর জায়গায় জাস্ট পি নট অ্যাপ্লাই করবে এবং এটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসা যায়। ইন্টিগ্রালের মধ্যে থাকে শুধুমাত্র এই অংশটা। তো এইটাই আমরা এখন ক্যালকুলেট করব। দেখো একটু কমপ্লেক্স হবে, মানে একটু লম্বা হবে, কমপ্লেক্স না আসলে লম্বা, বাট ইন্টিগ্রেশন তুমি যদি এই যে পার্টস ইন্টিগ্রাল বাই পার্টস কন্ডাক্ট করো, আমি যেটা আগের এক্সাম্পলে দেখেছি ঠিক এখানেও যদি সেইভাবে কন্ডাক্ট করো আলটিমেটলি সলিউশন আসবে। তো আমরা একটু ফলো করব, দেখো কিভাবে করা যায়। তো আমি এই টোটাল রেসপন্স ইউটি ইকুয়াল টু এটা হবে যে সেটার জন্য আগে এই ইন্টিগ্রাল অংশটাকে আলাদা করে নির্ণয় করে নিয়ে আসি। জাস্ট ইন্টিগ্রেশন পার্টটাকে আলাদা করে ক্যালকুলেট করি, তারপরে আলটিমেটলি সেই ইন্টিগ্রাল পার্টটাকে যে পি ডিভাইডেড বাই এম নট এম ওমেগা ডি এর সাথে গুণ করে দিব, তাহলে ইউটিটা আমি পেয়ে যাব। তো এই লেটাস ক্যালকুলেট দ্য ইন্টিগ্রাল করার সময় এখানে যে দেখো আমি আবারও একইভাবে ফর্মুলা লিখেছি। এখানে ই এক্সপোনেনশিয়াল যেটা আছে সেটার মধ্যেও টাও আছে, আবার সাইনের মধ্যেও কিন্তু টাও আছে। তাহলে আমার ভ্যারিয়েবলটা কিন্তু ডি টাও এখানে, ভ্যারিয়েবলটা কিন্তু টাও। তাহলে কি করতে হবে? এখানেও ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। আমি দেখবো যে কোনটার ইন্টিগ্রেশন সহজ আর কোনটা ডিফারেন্সিয়েশন সহজ। তো এখানে আসলে সাইনটাকে আসলে প্রথমে সাইনটাকে এ ধরবো, সাইনটাকে ইউ ধরো, বেসিক্যালি ইউ ধরো, এটাকে ইউ ধরো আর এটাকে ভি বলো। তাহলে আমার এই যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইন্টিগ্রেশন ইউ টাইমস হচ্ছে ভি, এটা হচ্ছে ডিএক্স এর রেসপেক্টে যদি হয়, আমি এখানে আবারও ফর্মুলাটা লিখতেছি, সেটা হচ্ছে ইউ টাইমস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ইউ ডি ডিফারেন্সিয়েশন অফ ইউ টাইমস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি, তার আবার হোল ইন্টিগ্রেশন, তাই না? এরকম এটা হচ্ছে আমার ফর্মুলা আমরা যেভাবে শিখেছি, যে ফার্স্ট টাইমস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট টাইমস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড তার হোল ইন্টিগ্রেশন। আমরা এইভাবে পড়েছি স্কুল কলেজ লাইফে আর কি। এখানেও দেখো সেরকমই অনেকটা দেওয়া আছে যে ইউ টাইমস ডি ইউভি এর ইন্টিগ্রেশন যদি করতে হয় তাহলে বেসিক্যালি এরা যেভাবে করেছে অনেকটা এরকম, এটা ফলো করার দরকার নেই। আমি যেভাবে করেছি দেখো আমার ফর্মুলাটা আমার মনে হচ্ছে অনেক ইজিয়ার মনে হয় ওদের থেকে, সেভাবে করেছি। তো এখানে ইউ ধরা হয়েছে যে সাইনটাকে, আর প্রথমটাকে ধরা হয়েছে হলো ভি, কারণ সাইনের ডিফারেন্সিয়েশন সহজ, ইন্টিগ্রেশন মানে এইটার জন্য এইভাবে করলে আসলে সহজে অ্যান্সার আসবে আর কি। এটাকে যদি আমি ধরো আই ধরে নেই, এটাকে বেসিক্যালি যদি আই ধরে নেই, এটা ইকুয়াল টু যদি আই ধরে নেই, দেখো আলটিমেটলি আবার এই ইন্টিগ্রেশনের মধ্যে আই রিপিট হয়ে চলে আসবে। তো তাহলে সেকেন্ড, এই যে হলো ফার্স্ট, এটা ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, এক্সপোনেনশিয়াল অফ এ কে ইন্টিগ্রেশন করলে কি হয়, e টু দি পাওয়ার এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানি যে ওই এটাই আসে, আবার এই যে এই মাস নিচের এ দ্বারা এখানে ভাগ হয়ে যায়। তো দেখো তাহলে টাউ হচ্ছে আমার আহ টাউ হচ্ছে আমার ভ্যারিয়েবল। তো টাউ এর সাথে কি গুণ আছে? এই যে মাইনাস জিটা ওমেগা এন গুণ আছে, সেটা দিয়ে কিন্তু এই যে নিচে ভাগ হয়ে গেল। তো কস সাইন ইন্টিগ্রেশন করলে না সরি, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টিগ্রেশন করলে তাই হয়, আবার এই যে টাউ এর সাথে মাইনাসে মাইনাস এই যে গুণ করলে আলটিমেটলি এটা প্লাস হয়ে যায়, যে জন্য জিটা ওমেগা এন আসলো। আর লিমিট বসাবো 0 টু টি, এখানে আমার টি অবশ্যই থাকবে, এবং দেখো টাইমটা ফোর্সটা কিন্তু 0 টাইম অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে লোয়ার লিমিটও কিন্তু 0 মাইনাস এই যে অনুরূপভাবে ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে এই যে এরকম কস আসে, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করে আসছে। আর এইটা কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে আসে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আমি আই আর ডি লিখলাম। তার আবার হোল ইন্টিগ্রেশন আছে কিন্তু 0 টু টি। তো দেখো এইটাকেই এখন আমি পরের লাইনে যখন লিখবো তখন কি হবে, ওই একই ভাবে লিখতে হবে। সাইন সাইন থাকলো, এখানে আমি লিমিট না বসে এখানে রেখে দিলাম, এইটা একটু রিঅ্যারেঞ্জ করে এরকম লিখলাম, এখানে আবার ফর্মুলা লিখে দেখো ইন্টিগ্রেশন করব। তো এখানে ই টু দ্য পাওয়ার জিটা ওমেগা এন টি থাকলো, এই যে এই টার্মটা এখানে থেকে গেল, সাইন এরটা ডান পাশে লিখলাম, এইটা এইটাকে এখন আবার ইন্টিগ্রেশন করব। দেখো তো ইন্টিগ্রেশন করার পরে না, ইন্টিগ্রেশন এখনো করি নাই, ওমেগা ডি আবার জিটা ওমেগা এন ইকুয়াল টু এই যে কস কস লিখলাম, আবার ই এটাকে লিখলাম, এখন আবার এটা আমার হচ্ছে যে ইউ, এটা হচ্ছে বি, এরকম লিখবো আর কি।
ইউ হচ্ছে এখন কস, এটার আবার দেখো ইন্টিগ্রেশন আছে এই যে 0 টু টি, তাহলে এখন আমার এটা হলো ইউ, এটা হলো ভি, এটার ফর্মুলা লিখবো এখন। তো সেটা করলে কি হয় দেখো, এই যে এই পার্টটুকু যদি শুধু ইন্টিগ্রেশন করি, এই যে ডান পাশের অংশটুকু, তাহলে এই প্রথমটা হলো থেকে গেল ইন্টিগ্রেশন অফ দ্য সেকেন্ড, সেটা লিমিট বসালাম, মাইনাস ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট। দেখো ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট করলে, কসের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যে সাইন হয়ে যায়, মাইনাস সাইন হয়, তাও এই যে সেখানে যে মাইনাসও লিখেছি, আলটিমেটলি সব সাইন মিলিয়ে যা হবে এখানে তাই আসবে। আমার মনে হয় নোট দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই যে ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, না ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, ইন্টিগ্রেশন অফ দ্য সেকেন্ড, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওরা যেভাবে লিখেছে অনেকটা আমার ফর্মুলাকে আমি সেভাবে লেখার চেষ্টা করেছি আর কি। তো আলটিমেটলি সেকেন্ড পার্টটা এটা আসলো, ফার্স্ট পার্ট ওটা কিন্তু থেকে গেল। দেখো পরের পেজে যাই, পরের পেজে গেলে কি হলো, এই যে এই ইন্টিগ্রেশন পার্টটুকু দেখো এক্স্যাক্টলি এইটাই, এটা হচ্ছে আমার শুরুতে যে ইন্টিগ্রেশন ছিল দেখো তার ইকুয়াল, শুরুতে যেটা ছিল এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমি শুরু যা করেছিলাম, এই যে ই টু দ্য পাওয়ার ই এক্সপোনেনশিয়াল জে মাইনাস জিটা ওমেগা এন টি মাইনাস টাউ সাইন ওমেগা ডি টি মাইনাস টাউ, দেখো এখানেও তাই আসছে। এই যে নিচের এই অংশটা যদি আমি কমন নিয়ে বাম পাশে নিয়ে আসি আলটিমেটলি, তাহলে কি আসে, ই যেটা ওমেগা ডি টি মাইনাস টাউ ওমেগা সাইন ওমেগা ডি টি মাইনাস টাউ, এক্স্যাক্টলি ওইটাই আসছে। তাহলে তার সাথে এখন দেখো এই কনস্ট্যান্ট এটা যে যে গুণ আছে, নিচে যেটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার আর উপরে হচ্ছে ওমেগা ডি স্কোয়ার, এইগুলা তাহলে আমি যদি স্থান মানে সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো, এইটা আসলে কমন নিলে এখানে একটা ওয়ান আছে, আর এই যে এখানে যেহেতু এই পাশে এটা মাইনাস আছে, বাম পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে, এইটাকে কমন নিলে এই যে এটা থাকবে আর কি। তো দেখো এই যে আমার ইন্টিগ্রেশন পার্ট, এই যে আই যেটা সেটা আছে, তার সাথে আরো আই বা আই ওয়ান যা আমরা বলেছি, এই যে ওয়ান প্লাস হচ্ছে ওমেগা জিটা স্কোয়ার বাম পাশ থেকে নিয়ে গেলাম, আর ডান পাশে যে এই অংশটা পুরাটা থেকে গেল, ডান পাশে এই পুরো অংশটা থেকে গেল। এখন এই বোথ সাইডকে যদি আমি ওমেগা জিটা ওমেগা এন তার হোল স্কোয়ার দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে এটা করলে দেখো বাম পাশে এরকম আসে, এই যে এই লাইন থেকে এরকম আসে, ঠিক আছে। আর ডান পাশে তাহলে জিটা ওমেগা এন স্কোয়ার দ্বারা গুণ করলে যে নিচেরটাকে একটু উপরে গিয়ে থাকবে জিটা ওমেগা এন, এই যে সেই জিটা ওমেগা এন দ্বারা এখানে গুণ করা হচ্ছে। আর এই ডান পাশে দেখো লিমিট এখানে এখনো বসায় নাই আর কি, 0 টু টি এখনো বসায় নাই। অতএব এখন আসো তাহলে আই ইকুয়াল টু বেসিক্যালি কি পাওয়া গেল, এই যে এই অংশটা তাহলে কি পায়, এই অংশটুকু ইকুয়াল টু, এই যে এই অংশটুকু ইকুয়াল টু 1/, এইটা হবে না, 1/, এটা টাইমস এটা, মানে এর সাথে বেসিক্যালি এসে 1/, এটাকে যদি আমরা ডব্লু ধরি ধরো, তাহলে 1/w হবে শুধু এই যে ইন্টিগ্রাল পার্ট ইকুয়াল টু, মানে আই ইকুয়াল টু তাহলে এইটার সাথে আরো এই যে 1/w এসে গুণ হবে। তো আমার ইউটি ইকুয়াল টু, এই যে ইউটি মানে রেসপন্স ইকুয়াল টু যত ছিল, এই যে দেখো রেসপন্স ইকুয়াল টু যত ছিল, কি বলেছিলাম যে ইন্টিগ্রাল পার্টের সাথে শুধুমাত্র পি ওভার ওমেগা এম ওমেগা ডি গুণ করব। তো এখানে তাই করা হচ্ছে। দেখো পি ডিভাইডেড বাই এম ওমেগা ডি, আর এটা হচ্ছে আমার এসে ইন্টিগ্রাল পার্ট মানে ইন্টিগ্রেশন আই। তো পি ডিভাইডেড বাই এম ওমেগা ডি থাকলো, আর এই যে ইন্টিগ্রেশন পার্ট আই ইকুয়াল টু কত পেয়েছে এই পুরাটা, সেটা এখানে লেখা হচ্ছে। দেখো এই যে 1/, এটা টাইমস হচ্ছে এই যে ই যেটা সহ সবটুকু অংশ লিখলাম আমরা। লেখার পরে সিম্পলিফাই করার পরে লিমিট যখন বসালাম, লিমিটও যখন বসিয়ে দিলাম, আমার রেসপন্সটা চলে আসলো এই যে এই লাইনে। এই লাইন থেকে এখন দেখো আমরা যদি এই যে ট্যান থিটা ইকুয়াল টু জিটা ওভার ওমেগা এন ওমেগা ডি লিখি, তার মানে যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি এখানে লিখতে হবে। তোমাদের আগের হোমওয়ার্ক করেছি এই ধরনের প্রবলেম দিয়ে, যেখানে ওমেগা ডি আছে, যে জিটা ওমেগা এন আছে, তাহলে এটাকে আসলে এমন ভাবে লিখবো যেন এটা সাইন হয়, এটা কস হয়ে যায়। তাহলে tan থিটা ইকুয়াল টু তখন এটা লেখা লাগে। তাহলে দেখো আলটিমেটলি এই এই যে যে অংশটা, সেটাকে আমরা লিখে ফেললাম cos ওমেগা ডি টি মাইনাস থিটা, ঠিক আছে। আর এখানে এই যে কিছু কনস্ট্যান্ট থাকলো, যেখানে দেখো কে ইকুয়াল টু এম ওমেগা এন স্কোয়ার লেখা যায়, আবার ওমেগা এন বাই ওমেগা ডি ইকুয়াল টু 1/1 মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার লেখা যায়। এখানে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানে ম্যাথমেটিক্যাল অপারেশন করা হচ্ছে, চেঞ্জ করে করে অনেক কিছু লেখা হচ্ছে, যে পি ডিভাইডেড বাই এম ওমেগা এন স্কোয়ার, যেটাকে আসলে কে লেখা যায় দেখো, আবার ওমেগা ডি বাই ওমেগা ডি, যে এখান থেকে কমন নিয়ে আলটিমেটলি কেটে দেওয়া হয়েছে, 1 - সামথিং থাকে, নোট দেখলে বুঝতে পারবা। এই ক্লাসে এত কিছু সবকিছু আসলে এক্সপ্লেইন করলে অনেক বেশি সময় লাগবে, আমি এত কিছুতে যাব না। বাট এটা যে এইভাবে লেখা যায় আমার মনে হয় তোমরা হোমওয়ার্কেও করেছো এবং এখান থেকে বুঝতে পারবা। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দিয়ে লিখবো, এই যে এই অংশটাকে বানাবো হচ্ছে তাহলে
সাইন এ, আর ওমেগা ডিটি হচ্ছে সাইন বি। তাহলে এই ওমেগা ডি কে ইজ স্কয়ার রুট অফ সামথিং, এই দুইটার স্কয়ার রুট দিয়ে ভাগ করে এটাকে বানাবো কস এ। তাহলে আলটিমেটলি দেখো ট্যান থিটা ইকুয়াল টু এটা লেখা যায়। এবং সেইভাবেই আমরা এইভাবে এই ইকুয়েশনটা লিখতে পারি। এবং এইটাকে এখন যদি আমি দেখো যদি প্লট করি, আসলে যে পি নট ডিভাইডেড বাই কে ইকুয়াল টু আমরা আবার ইউএসটি লিখতে পারি। এটাকে যদি এখন প্লট করি তাহলে কিভাবে এর রেসপন্সটা পাওয়া যাবে? তো এটাকে যদি এই ইকুয়েশনটাকে যদি আমি টাইমের রেসপেক্টে দেখো টি ওভার টি এন এর রেসপেক্টে যদি প্লট করি, তাহলে বিভিন্ন ড্যাম্পিং রেশিওর জন্য আমি আসলে এরকম স্ট্যাটিক রেসপন্স পাবো। তো তোমাদের আসলে এটা দিয়ে হোমওয়ার্ক দিব, তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা এই যে এক্সেল ফাইলে আসলে যে টি এর বিভিন্ন ভ্যালু নিয়ে এটা আসলে প্লট করবে, ঠিক আছে? এখানে থিটা কত সেটাও দিবে, ওমেগা টাইমস হচ্ছে ওমেগা ডি টাইমস হচ্ছে টি, এই বিভিন্ন টাইমের রেসপেক্ট এটা প্লট করে আমাদেরকে যে দেখাবে এটা যে কি রকম রেসপন্স হয়। এখানে যেমন এটা একটা রেসপন্স দেওয়া আছে, তোমাদেরকেও দিব আসলে হোমওয়ার্কে দিব যে দেখাও র্যাম্প কনস্ট্যান্ট লোডিং এর আন্ডারে রেসপন্সটা কেমন হয়। তো এটা হচ্ছে ডুহামেলস ইন্টিগ্রাল করে আমরা পেলাম, এবং এটা ম্যাথমেটিক্যালি অনেকটা ইন্টেন্সিভ আমরা বলতে পারি। কিন্তু এইটারই যদি আমরা ক্লাসিক্যাল মেথডের সলিউশন করি, দেখো ক্লাসিক্যাল মেথড মানে ওই যে ফ্রি ভাইব্রেশন অথবা ফোর্স ভাইব্রেশন যেভাবে আমরা নির্ণয় করেছি ফর সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, সেই রকম যদি যাই তাহলে কেমন হবে? তো এখানে দেখো এটা আসলে এই কার্ভ থেকে আমরা আসলে কি কি রেসপন্সটা পেতে পারি। ইট শোস দ্যাট the response is oscillating about the static equilibrium position, but the maximum deflection actually can reach এই যে এই ভ্যালু, এর সাথে আসলে যেহেতু গুণ আছে, এই যে এই অংশটা দেখো এতটা রিস্ক করতে পারে, which is close to twice of the static deflection। তাহলে দেখো স্ট্যাটিক ডিফ্লেকশন এই যে ইউটি ডিভাইডেড বাই ইউএসটি ইকুয়াল টু 1, তার তুলনায় রেসপন্সটা যখন ড্যাম্পিং আনড্যাম্পড সিস্টেম আর কি ড্যাম্পিং ইকুয়াল টু 0, তখন কিন্তু এই পুরো রেসপন্সটা দেখো 2 টাইমস হতে পারে, যে 0 থেকে শুরু করে এই পর্যন্ত হাইটটা হয়ে যেতে পারে 2 টাইমস। আর ড্যাম্পিং যত বেশি হবে তাদের রেসপন্স তত কম হবে। এখান থেকে দেখে বুঝতে পারছো যে 5% ড্যাম্পিং এর জন্য আনড্যাম্পড সিস্টেমের তুলনায় রেসপন্স কম, মানে ম্যাগনিটিউড কম। 20% ড্যাম্পের জন্য আরো কম দেখো এখানে, এবং রেসপন্স কিন্তু ড্যাম্প সিস্টেমের জন্য ডান দিকে যতই যাবো আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। আর আনড্যাম্প সিস্টেমের জন্য এটা উইদাউট ডিমিনিশন সিস্টেমটা কিন্তু অসিলেট করতে থাকবে। তো আমরা এখন অল্টারনেট সলিউশনটা ক্লাসিক্যাল মেথডে দেখব। অল্টারনেটিভ সলিউশন, কনসিডারিং দ্য লোড ফাংশন ইজ রিলেটিভ simple p naught pt equal to p tau, we can use another way to solve this problem. Mu double dot plus cu dot plus ku equal to p naught. We can assume the homogeneous and particular solutions take the following form. তো আমরা এই যে হোমোজিনিয়াস সলিউশন, এইটার জন্য এই ইকুয়েশন হোমোজিনিয়াস সলিউশন প্রথম দিকের ক্লাসে শিখেছি ফ্রি ভাইব্রেশনে, সেটা ছিল এই যে এইটা প্রথমটা। আর পার্টিকুলার সলিউশন হবে পি নট ডিভাইডেড বাই কে। কেন? দেখো তুমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইউপি ইকুয়াল টু পি নট বাই কে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে যেহেতু পি নট এবং কে দুইটাই কনস্ট্যান্ট, ইউ ডট পি ইকুয়াল টু কত হবে, 0 হবে। আবার ইউ ডাবল ডট পি ইকুয়াল টু কত হবে, 0 হবে। তার মানে এটা দুইটাই 0, কে পি পি নট ইকুয়াল টু পি নট হয় দেখো। তার মানে এই ইকুয়েশন আমি যদি এই যে এই ইকুয়েশন এখন এইটা আর এই দুইটা ভ্যালু যদি ইনসার্ট করি, তাহলে এই টার্মটা হয়ে যায় 0, এই টার্মটা হয়ে যায় 0। কে ইকুয়াল টু হচ্ছে কে কে তো কে থাকলো, আর ইউ ইকুয়াল টু লেখা যায় পি নট বাই কে, পি নট বাই কে ইকুয়াল টু হচ্ছে পি নট। তো দেখো পে ডিভাইডেড বাই কে ইকুয়াল টু এই কে কে কেটে গেল, তাহলে পি নট ইকুয়াল টু পি নট। তাহলে কি পার্টিকুলার সলিউশনটা ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না? করছে। তাহলে এটা পার্টিকুলার সলিউশন হচ্ছে ইউপি ইকুয়াল টু পি নট বাই কে। তাহলে টোটাল সলিউশন হবে ইউ ইকুয়াল টু হোমোজিনিয়াস সলিউশন প্লাস পার্টিকুলার সলিউশন। আমরা সেটা এখানে লিখবো, এই যে হোমোজিনিয়াস সলিউশন, হোমোজিনিয়াস, আর এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে পুরা রেসপন্সটা কি হবে? পার্টিকুলার সলিউশনের জন্য এখন পুরা রেসপন্সটা পেতে হলে আমাকে কি করতে হবে? আমি যদি এখানে একবার ডিফারেন্সিয়েশন করি এই উপরেরটাকে, এটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, আর এটা ডিফারেন্সিয়েশন করে দেখো এরকম আসে। এই যে ডিফারেন্সিয়েশন বাই দুইটা ভ্যারিয়েবলের গুণ থাকলে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। উইথ ইনিশিয়াল কন্ডিশনস ইউ নট ইকুয়াল টু 0 এন্ড ইউ ডট ইকুয়াল টু 0 উই হ্যাভ, এখানে কিন্তু ইনিশিয়াল কন্ডিশন 0 ছিল, আমাদের বলে দিচ্ছে অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন সম্ভবত বলা হয়েছে কোথায়, এই যে দেখো অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন।
তো আমরা ডুহামেল ইন্টিগ্রালও কিন্তু অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন হলে কি হবে, ইউ নট ইকুয়াল টু 0 হবে, তার মানে টাইম টি ইকুয়াল টু 0 বসাবো, তখন ইউ নট টি ইকুয়াল টু 0 বসাতে হবে। তো আলটিমেটলি দেখো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ এবং বি এর ভ্যালু। এ পেয়ে যাচ্ছি হলো এই যে এইখানে লেখা হয়েছে মাইনাস পি নট জিটা ওমেগা এন ডিভাইডেড বাই জিটা, না এটা কি লিখেছি বুঝতে পারছি না, গামা ওমেগা ডি, আর পি বেটা ইকুয়াল টু বি, বেটা তো না, বি ইকুয়াল টু পি নট মাইনাস পি নট বাই কে। তো এই ভ্যালুগুলো যদি এখন আমি উপরের ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে টোটাল সলিউশন ইউটি ইকুয়াল টু এই যে এটা চলে আসে, যেটাকে আবার দেখো এই যে এই অংশটা আর এই অংশটা মিলিয়ে আমি হচ্ছে এই যে ট্যান থিটা এর মাধ্যমে যদি এক্সপ্রেস করি বেসিক্যালি, তাহলে এই অংশটা না, আসলে পি নট বাই কে, এই যে এই অংশটাকে, এই অংশটা আর এই এখানে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এইটাকে যদি আমি ট্যান থিটার মাধ্যমে লিখে আলটিমেটলি যে সাইনের সাথে যে অংশটা আছে সেটাকে সাইন বানাবো, কসের সাথে আর যা আছে সেটাকে কস এ বানাবো, তাহলে সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি ইকুয়াল টু কস এ প্লাস বি, এরকম যে ফর্মুলা আর কি সেইটা বানানোর চেষ্টা চলেছে এখানে। এবং এইখানেও আমরা সেভাবে লিখতে পারলাম যেখানে ট্যান থিটা ইকুয়াল টু যে জিটা মাইনাস 1 ডিভাইডেড বাই জি, যে না এইটা ডিভাইডেড বাই 1 আর কি, বেসিক্যালি এখানে ডিভাইডেড বাই 1 আছে, তাহলে এরকম আসলো। তো এখানে তাহলে দেখো খুব সহজেই ক্লাসিক্যাল মেথড ইউজ করে আমরা কিন্তু সলিউশনটা পেয়ে গেলাম। এইটা ইকুয়াল টু লেখা যায় ইউএসটি নট লেখা যায় দেখো। তো এইটার আগের উপরে যে ইকুয়েশন দেখো আলটিমেটলি দে আর অলমোস্ট সেম, তুমি যদি এই রেসপন্স দেখো তাহলে দে আর অলমোস্ট সেম, সেম মানে এক্স্যাক্টলি সেম আর কি, দুই ভাবেই করা যায়। তো এখানে খেয়াল করো যে ডুহামেল ইন্টিগ্রালের মাধ্যমে যেমন সলিউশন পাওয়া যায়, ক্লাসিক্যাল মেথড গুলো ইউজ করে কিন্তু আমরা রেসপন্স পেতে পারি। তো কখনো কখনো ডুহামেল ইন্টিগ্রাল সহজ হয়, আবার কখনো কখনো ক্লাসিক্যাল মেথডটাই সহজ হয়। এখানে যেমন এই এক্সাম্পলটার জন্য ক্লাসিক্যাল মেথডটাই কিন্তু সহজ হয়েছে, ঠিক আছে। সো এখানে বলা হচ্ছে দ্য সলিউশন obtained using traditional method is the same as Duhamel's integral result. তো এই এই দুইটা এক্সাম্পল আমরা দেখলাম, আর আমি বইয়ের থেকে আসলে যে আরেকটা এক্সাম্পল একটু দেখাবো, সেটা হলো এইটা, স্টেপ ফোর্স উইথ ফাইনাইট রাইজ টাইম। তার মানে দেখো ফোর্সটা আসলে এরকম যে টি আর টাইমে এটা একটা র্যাম্প হবে, র্যাম্প হওয়ার পরে কনস্ট্যান্ট ফোর্স আকারে চলতে থাকবে, এরকম যদি হয় তার মানে আগে যে দুইটা শিখলাম সেই দুইটা সামেশন যদি এখন হয় বেসিক্যালি, তাহলে রেসপন্স কি হবে? তো এখানে রেসপন্স হবে অ্যালজেব্রিক্যালি দুইটার সামেশনের ইকুয়াল। আমরা এখানে আসলে দেখতে পারি since in reality a force can never be applied suddenly, it is of interest or to consider a dynamic force that has finite rise time tr but remains constant thereafter. তো এই যে সেকেন্ড এক্সাম্পলে যেটা দেখলাম কনস্ট্যান্ট ফোর্স, জিরো ফোর্স আসলে এরকম কোনো কিছু ফেলে মানে নিক্ষেপ না করলে, মানে ইম্পালস না দিলে আসলে এটা জিরো ফোর্স থেকে শুরু হঠাৎ করে কোনো একটা সার্টেন ফোর্সে যাওয়া আসলে উইথ অলমোস্ট ইম্পসিবল বলা হবে। তো অ্যাপ্লাইড ফোর্স যদি হয় তাহলে আমরা ইম্প্যাক্ট না দিয়ে এরকম র্যাম্প লোডিং এর মাধ্যমে কোন একটা ফোর্সে গেলাম, সেই ফোর্সে যদি কনস্ট্যান্ট ধরে রাখি তাহলে রেসপন্সটা কেমন হবে। তাহলে প্রথম অংশের জন্য দেখো আমার রেসপন্সের ইকুয়েশন হচ্ছে এই যে পি নট টাইমস টি ডিভাইডেড বাই টি আর, আর সেকেন্ড হাফ যেখানে কনস্ট্যান্ট ফেজ, এটা হচ্ছে রাইজিং ফেজ আমরা বলি যে কনস্ট্যান্ট রাইজ টাইম, স্টেপ ফোর্স উইথ কনস্ট্যান্ট রাইজ টাইম। তাহলে রাইজিং টাইমে ফোর্সের ইকুয়েশন হচ্ছে পিটি ইকুয়াল টু যে পি নট টাইমস টি ডিভাইডেড বাই টি আর, যখন টি আর ইজ লেস দ্যান অর ইকুয়াল টু টি আর, আর পিটি ইকুয়াল টু পি নট যখন হচ্ছে এই যে কনস্ট্যান্ট ফেজ আর কি, কনস্ট্যান্ট ফোর্স ফেজ যেখানে টি ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টি আর। Therefore, the excitation has two phases, ramp or rise phase and constant phase. For a system without damping starting from rest, তার মানে at rest initial condition এ ড্যাম্প সিস্টেমে যদি হয়, the response during the ramp phase is determined by equation 4.4.2 and repeated here for convenience. আমরা কিন্তু এই যে এটা দেখেছি একটু আগে ট্রায়াঙ্গল র্যাম্প লোডিং এর জন্য রেসপন্স যেটা সেইটা। আর তাহলে the response during the constant phase can be determined by evaluating Duhamel's integral after substituting equation 4.51 into in equation 4.2.4। তো এইটা আসলে কি করা যাবে, ইকুয়েশন
2.4 যেটা সেখানে ইকুয়েশন 4.5.1 এটা দেখো সাবস্টিটিউট করলে আমরা আসলে রেসপন্স পাবো। অথবা existing solution for free vibration and step force could be utilized to express this response। তো আমরা দেখো এই র‍্যাম্পের পরে কি হবে আসলে ফ্রি ভাইব্রেশন হবে। তো ফ্রি ভাইব্রেশনের রেসপন্স, ফ্রি ভাইব্রেশনের জন্য রেসপন্স কত? এই যে সেটা এইটুকু হচ্ছে ফ্রি ভাইব্রেশনের জন্য রেসপন্স। আর স্টেপ ফোর্সের জন্য রেসপন্স আমরা এই যে একটু আগে নির্ণয় করলাম সেটা হচ্ছে এই যে এইটা আরকি। তো এখানে দেখো আল্টিমেটলি এই সবগুলা যদি সাম আপ করি তাহলে আমি কিন্তু রেসপন্সটা পেয়ে যাবো আরকি। The third term is the solution for a system at rest subject to a step force T equal to TR is obtained from equation 4.3। এখানে আসলে বিভিন্ন ইকুয়েশনের রেফারেন্স দেওয়া হচ্ছে, মানে আমরা যা শিখেছি সেগুলোর কথাই বলা হচ্ছে বেসিক্যালি। The first two terms in equation 5.3 account for free vibration of the system resulting from its displacement UTR and velocity UTR at the end of the ramp phase determined from equation 4.5 UTR UT U dot TR are substituted in equation 5.2 to obtain ultimately মানে এই যে দেখো ফ্রি রেসপন্স আর হচ্ছে ফোর্সড রেসপন্স থার্ড ফেজে গিয়ে এই দুইটার সামেশন হবে আমার এই যে র‍্যাম্প লোডিং সরি স্টেপ ফোর্স উইথ ফাইনাইট রাইজ টাইম এর আন্ডারে যে সামেশন লোড এর আন্ডারে যে রেসপন্স সেইটা আর কি। তো এখানে দেখো যদি টিআর টিটা যদি টিআর এর চেয়ে বড় হয় তখন আমার রেসপন্স হচ্ছে যে এরকম। আর এটাকে মানে থার্ড ফেজে আর কি যখন টিআর এর চেয়ে আমার ডান পাশে চলে গেল আর এক্স্যাক্টলি টিআর এর চেয়ে যদি লেস দ্যান হয় তাহলে আমি কিভাবে রেসপন্স নির্ণয় করবো সেটাও আমরা দেখলাম। দিস ইকুয়েশন ক্যান বি সিম্পলিফাইড ইউজিং ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। এই যে এখানে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি অ্যাপ্লাই করে আমরা এটাকে সিম্পলিফাই করে এরকম ভাবে লিখবো। এখন এখানে এটাকে যদি আমি প্লট করি বেসিক্যালি আসলে কি কি পাবো দেখো, সেইটাই আমার দেখানো এখানে উদ্দেশ্য। আর এটা দিয়ে আমি তোমাদেরকে হোমওয়ার্কও দিব, আমি এটা দিয়ে হোমওয়ার্ক দিব, তোমরা রেসপন্স প্লট করবে, এই যে ইকুয়েশনের মাধ্যমে এটা আসলে প্লট করবে। দ্য নরমালাইজড ডিফরমেশন ইউটি ওভার ইউএসটি, এই যে ইউটি ওভার ইউএসটি এই ইউএসটি টাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ইউটি ওভার ইউএসটি পাওয়া যাবে, সেটা ইকুয়াল টু থাকবে কিন্তু এই যে ডান পাশের এইটা। আমি এখানে পড়ে শেষ করি। The normalized deformation ut over ust naught is a function of the normalized time t over tn because omega n t equal to 2 pi t over tn আমরা ইকুয়েশন জানি। This function depends only on the ratio tr over tn because omega n tr equal to 2 pi tr over tn, not separately on tr and tn। তো এটা আসলে টি বাই টিএন রেশিওর উপরে ডিপেন্ড করে এই রেসপন্স, শুধুমাত্র টিআর এর উপরে অথবা টিএন এর উপরে ডিপেন্ড করে না। তো এইটা রেসপন্সটা দেখো আমরা ফিগার 4.2 তে দেখাইছি। কি বলা হচ্ছে, ফিগার 4.5.2 shows ut over ust plotted against t over tn for several values of tr over tn, the ratio of rise time to the natural period। তাহলে টিআর টাইম কোনটা আসলে, যে সময়ে ফোর্সটা রাইজ করেছে যতক্ষণে ইনক্রিজ করতেছিল, এই যে টিআর ইকুয়াল টু দেখো এই যে সময়ে ফোর্সটা রাইজ করে কনস্ট্যান্ট ফোর্স হয়েছে সেই সময়টা কিন্তু টিআর। তো টিআর এর উপরে ডিপেন্ড করে টিআর বাই টিএন রেশিও যেটা মানে রাইজ রাইজ টাইম আর হচ্ছে ন্যাচারাল পিরিয়ড অফ দ্য স্ট্রাকচার, এই দুইটা রেশিওর উপরে ডিপেন্ড করে আমার স্ট্রাকচারের কয়েক ধরনের রেসপন্স হবে। আমরা সেগুলাই একটু এই যে ফিগারে দেখার চেষ্টা করব। তো এই ফিগারে দেখো টিআর ওভার টিএন এর ভ্যালু কত 2.5, পরেরটাতে টিআর ওভার টিএন ইকুয়াল টু কত 2, তারপরেরটাতে টিআর ওভার টিএন ইকুয়াল টু 1.5, এবং এদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক পার্থক্য আছে যেগুলো আমরা একটু পরেই বুঝতে পারবো। এখানে দেখো টিআর ওভার টিএন ইকুয়াল টু 0.5, এখানে টিআর ওভার টিএন ইকুয়াল টু 0.2। তো এই প্রপার্টি গুলা আমরা এই যে এখানে 1 থেকে 5 পর্যন্ত বোঝার চেষ্টা করব। দেখো খেয়াল করে এখানে আসলে কি বলা যায়, যে যখন টিআর ওভার টিএন রেশিও হাই যেমন 2.52, তখন দেখো তো রেসপন্সটা কোন জায়গায় হচ্ছে আসলে, মেইন রেসপন্সটা হচ্ছে হলো এই রাইজিং টাইমে। আর যখন টিআর ওভার টিএন রেশিও একের চেয়ে কম, আসলে একের চেয়ে তো কম না বরং হ্যাঁ একের চেয়ে কম, বেসিক্যালি একের চেয়ে কম, দেখো তখন রেসপন্সটা হচ্ছে হলো ফ্রি ফেজে আর কি, মানে রাইজ টাইমে গিয়ে। আমার মনে হয় এই ফিগারটা দেখলে এক্স্যাক্টলি যখন টিআর ওভার টিএন ইকুয়াল টু 1 তখন দেখো ফ্রি ফেজে কোনো রেসপন্সই নাই,
এখানে জাস্ট কনস্ট্যান্ট র‍্যাম্প লোডিং মানে স্লো লোডিং এপ্লাই করলে যেরকম হয় সেটা। তো বেসিক্যালি টিআর দ্বারা কি বোঝাচ্ছে? টিআর যদি স্মল হয়, টিআর যদি ভেরি স্মল হয় তাহলে রোড রাইজটা কিন্তু ভেরি শার্প হবে। এখানে যদি আমি বলি এই টিআর যদি ভেরি স্মল হয়, এই টিআর যদি ভেরি স্মল হয় তখন লোডটা কিন্তু উইথিন ভেরি শর্ট টাইম এটা সাডেনলি রাইজ করে যাবে। তার মানে তখন এটা ইউনিট ইম্পালসের মতো বিহেভিয়ার দেখাবে। তো ইউনিট ইম্পালসের বিহেভিয়ারটা আমরা একটু আগে দেখেছি যে রেক্টেঙ্গুলার ফোর্স যেটা তার মতো করে হবে। তো টিআর যখন ছোট টিএন এর তুলনায়, দেখো টিআর যদি টিএন এর তুলনায় ছোট হয় তার মানে তাদের রেশিও কি হবে? রেশিও বেশি হবে। তো তখন রেসপন্সটা আসলে কোন জায়গায় হবে? আমি একটু ভুলই বলেছি, মানে এটা ফ্রি ফেজে হবে রেসপন্সটা আসলে। আর যদি আহ নাকি ভুল বললাম, টিআর যদি টিএন এর তুলনায় স্মল হয়, এই যে এটা ভুল না, সঠিক কি বলেছি, সরি। টিআর ওভার টিএন রেশিও যদি স্মল হয় তার মানে রাইজ টাইম যদি খুব কম হয় তখন দেখো স্ট্রাকচারটা আসলে যে কনস্ট্যান্ট লোডিং এর জন্য কনস্ট্যান্ট ফোর্স পি রেক্টেঙ্গুলার ফোর্স, এক কথায় পি পি নট এর জন্য যে রেসপন্স পেয়েছিলাম সেটার কাছাকাছি। যেমন এই যে টিআর ডিভাইডেড বাই টিএন ইকুয়াল টু 0.5 আর টিআর ডিভাইডেড বাই টিএন ইকুয়াল টু 0.2, এই দুইটাতে খেয়াল করো। এই যে রাইজ টাইমটা হচ্ছে এখানে, এখানে রাইস টাইম কতটুকু? এখানে রাইস টাইম হচ্ছে যে এতটুকু এবং এটা ভেরি স্মল। সেই দেখো তাহলে রেসপন্স যেটা হচ্ছে সেটা কিন্তু পরে গিয়ে, এবং আমরা র‍্যাম্প লোডিং না বরং রেক্টেঙ্গুলার লোডিং হয় যে কনস্ট্যান্ট লোডিং এর জন্যই কিন্তু এই ধরনের রেসপন্স পেয়েছি। এখানেও দেখো টিআর ইকুয়াল টু টিআর ডিভাইডেড বাই টিএন ইকুয়াল টু 0.5, তার মানে টিআর এর ভ্যালু যে রাইস টাইমটা খুব কম ন্যাচারাল পিরিয়ডের তুলনায়, তাহলে সেখানেও দেখো ফ্রি ফেজে গিয়ে যে কনস্ট্যান্ট ফোর্স ফেজে গিয়ে এটা রেসপন্স হচ্ছে ম্যাক্সিমাম। অথচ যখনই টিআর এর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে তখন দেখো এই যে ডান পাশে তো রেসপন্স কমে গেছে, থ্রি ফেজের রেসপন্স কমে গিয়ে বরং এই যে রাইস টাইমেও কিন্তু কিছুটা এই যে ট্রায়াঙ্গুলার লোড আসছে, মানে র‍্যাম্প লোডিং হলে যা হতো আর কি এক্স্যাক্টলি। আর যদি টিআর আর টিএন যদি ইকুয়াল হয় তাহলে এটা স্ট্যাটিক ফোর্সের মতো বিহেভিয়ার করবে, কোনো অসিলেশন দেখাবে না। এখানকার মিনিং গুলা হচ্ছে এরকম। আমরা এইগুলাই আসলে দেখো এই যে পাঁচটা প্রপার্টি যে বলেছি সেই পাঁচটা প্রপার্টিতে দেখাবো। আমি একটু এখানে পড়ি তাহলে আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এক নম্বরে বলা হচ্ছে দেখো, দিস দিস রেজাল্টস যা আমরা এই যে রেসপন্সে পেলাম সেটা আসলে কয়েকটা অবজারভেশন আমাদেরকে দেয়। এক নাম্বার, ডিউরিং দ্য ফোর্স রাইজ ফেজ দ্য সিস্টেম অসিলেটস এট দ্য ন্যাচারাল পিরিয়ড টিএন অ্যাবাউট দ্য স্ট্যাটিক সলিউশন। এখানে যে দেখো কি হচ্ছে, স্ট্যাটিক পজিশনে রাইজিং রাইজিং টাইমে যখন ফোর্স রাইজ করতেছে সেই সময় দেখো অসিলেশন হচ্ছে, এটা হলো ড্যাম সিস্টেমের জন্যই, কিন্তু এটা দেখো ডিমিনিশিং হবে আর কি। During the constant force phase system, the system oscillates also at natural period Tn about the static solution. Constant force phase দেখো এটার oscillation হচ্ছে। If the velocity is UTR is 0 at the end of the ramp, the system does not vibrate during the constant force phase. যেমন এই যে এটা, এই TR divided by TN equal to যদি 2 হয় তাহলে UTR এর ভ্যালুটা এই ফার্স্ট ফেজ রাইজিং টাইম শেষে আসলে 0 হয়ে যায়। তাহলে 0 এর পরে তাহলে এই কনস্ট্যান্ট ফেজ ফোর্স ফেজে এটার আর কোনো অসিলেশন নাই, 0। এরপরে দেখো, ফর স্মলার ভ্যালুস অফ টিআর ডিভাইডেড বাই টিএন দ্যাট মিন্স শর্ট রাইজ টাইম, মানে খুব অল্প সময় যদি তোমার ফোর্সটা সাডেনলি ইনক্রিজ করে, দ্য রেসপন্স ইজ সিমিলার টু দ্যাট ডিউ টু এ সাডেন স্টেপ ফোর্স। আমরা স্টেপ ফোর্সে যা করেছি সেটা পাবো, এই যে ফিগার 4.সি তে দেখানো। দেখ আমরা আগে যেটা করেছি আর কি কনস্ট্যান্ট স্টেপ ফোর্সের জন্য। For larger force values of TR divided by TN, that means the dynamic system oscillates close to the static solution, implying that the dynamic effects are small. A force increasing slowly relative to Tn from 0 to P naught affects the system like a static force. তার মানে রাইজিং টাইমটা যদি ন্যাচারাল পিরিয়ডের তুলনায় খুব বেশি হয় তখন স্ট্রাকচারটা ফোর টেরই পায় না যে আমার উপরে কোনো ডাইনামিক লোড আছে নাকি স্ট্যাটিক লোড আছে, মানে স্ট্যাটিক লোডই আছে, ডাইনামিক লোডের কোনো ইম্প্যাক্ট এর উপরে আসে না। তো এই হচ্ছে এখানকার কয়েকটা প্রপার্টিজ। আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা আসলে এটা সহ করেই তোমাদেরকে দেখাতে হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আসলে রেসপন্স টু পালস এক্সাইটেশন এটা দিয়ে শুরু করব। তো সে পর্যন্ত আশা করি ফলো করবে। আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।